গল্প অপ্রিয় প্রেয়সীর ভালোবাসা। লেখায় মুনিয়া মেরাতুল নিহা। কাবিননামায় সই করবার আগে তোর হবু বর নির্জনের সম্পর্কে সবটা না জেনেই বিয়ের মতন পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাবি। বিয়ের আগে জেনে তোর হবু বর ঠিক কি করেছে আমার সঙ্গে, সবটা জানার পর ভেবে দেখিস বিয়েটা আদৌ করবি তো। কাবিননামায় যখনই সই করতে যাবে বিয়ের কনে, ঠিক তখনই বিয়ের ভরা আসরে কনে মানে তানহাকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে কনের বোন মেয়েরা কতগুলো কাগজ এনে মুখের উপর ছুড়ে দিল। বধূ বেশে থাকা তানহা সেগুলো মাটি থেকে সযত্নে কুড়িয়ে নিয়ে চোখ বোলাতে লাগলো ঠিক কি লেখা রয়েছে কাগজে। নিজের ছোট বোনকে এরকম আক্রমণাত্মক আচরণে ততটা অবাক হয়নি যতটা না অবাক হয়েছে কাগজের লেখাগুলো পড়ে। কাগজগুলো কোনো সাধারণ কাগজ নয়, কাগজগুলো হলো প্রেগন্যান্সির রিপোর্ট, যেটাতে মীরার নাম স্পষ্ট অক্ষরে বড় বড় করে লেখা রয়েছে। তানহা হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে কাগজগুলো হাতে নিয়ে। নিজেরই বোন কি করে বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে যাওয়ার মতো ঘৃণ্য কাজ করতে পারে, তাও আবার নিজের বোনের হবু স্বামীর সঙ্গে। সেটা ভাবতেই গা শিওরে উঠছে তানহার। ঠিক একটু আগেই এই কথাগুলোই বলছিল মীরা তানহাকে। কি আপু, অবাক হয়ে যাচ্ছিস তো এসব দেখে, তাই না? অবাক হয়েছিস, কিন্তু তার আগে এটা তো তোর ভালো করেই জানা দরকার নয় কি যে এই সন্তানের বাবা আর অন্য কেউ নয়, তোর সামনে দাঁড়িয়ে থাকা তোর হবু বর নির্জনের। উপস্থিত সবার চোখ এবার নির্জনের উপর গিয়ে পড়ল। নির্জনের বাবা আনোয়ার হোসেন নির্জনের সামনে গিয়ে সবাটে দুটো থাপ্পড় মেরে দিল নির্জনের গালে। নির্জন গালে হাত দিয়ে থমে বসে আছে সেই আগের বরের জায়গাটায়। নিরলজ্জ ছেলে, এই দিন দেখবার জন্য তোকে মানুষ করেছি আমি। তুই তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি দেখছি। আমরা সবাই দেখে শুনে তানহাকে পছন্দ করেছিলাম তোর জন্য, এমনকি তুই নিজেও তো এই বিয়েতে সায় দিয়েছিলিস, তাহলে এখন এসব কেন হচ্ছে? এতই যদি তোর মীরার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তুই তানহার সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলি কেন? তখন বলতে পারলি না তুই মীরার সঙ্গে এরকম একটা কাণ্ড করেছিস? এই শিক্ষা দিয়েছিলাম আমি যে বিয়ের আগে একটি মেয়েকে প্রেগন্যান্ট করবার। এই এত লোকের সামনে আমাদের সবার নাক কেটে দিলি তুই। শুধু আপনার ছেলে নয় আনোয়ার সাহেব, আমার এই অসভ্য মেয়ের কথা একটিবার বলুন। এরকম খারাপ নিকৃষ্ট মেয়ে পৃথিবীতে আর একটিও নেই বোধ হয়, যে কিনা নিজের বড় বোনের এরকম ক্ষতি করে। শুধু নিজের বোনেরই নয়, এই অসভ্য মেয়ে তো দেখছি নিজেরও ক্ষতি করেছে। তোরও কি নির্জনের মতন মুখে কুলু পেতেছিলিস যে তুই নির্জনের সন্তানের মা হতে চলেছিস, এটা আমাদের কাউকে বলিসনি? উপরোক্ত কথাগুলো মীরার উদ্দেশ্য বলল মীরার বাবা। মীরা কোনো কথা না বলে চুপটি করে রয়েছে মাথা নিচু করে রেখে। নির্জনও কিছু বলছে না। আমার বিয়ের দিনই এসব কিছু শুনতে হচ্ছে আমাকে। এতক্ষণ ধরে সব কথা শুনে গেছি, এবার আমার মুখ খোলার সময় এসেছে। এসব কি সত্যি নির্জন? যদি সত্যি হয় তাহলে তুমি আমার বোনের সঙ্গে অন্যায় করে ওকে প্রাপ্য সম্মান না দিয়ে কি করে ফিরে যাচ্ছ তুমি? নির্জন চুপটি করে রয়েছে কোনো কিছু না বলে। হঠাৎই নির্জনের গালে সপাটে দুটো থাপ্পড় পড়ল। নির্জন এবার মাথা খানি উঁচু করে তাকিয়ে দেখলো এই চড়টা এবার আমি মেরেছি নির্জনকে। আমার কাছ থেকে থাপ্পড় খেয়ে নির্জনের মুখও সেই রক্তিম বর্ণের আকার ধারণ করেছে। বোঝাই যাচ্ছে নির্জন বেশ রেগে আছে, কিন্তু যা হয়েছে এখন তার বিপরীতে যদি আমাকে কেউ কিছু বললে উল্টে সবাই তার দিকেই তেড়ে আসবে। সেই মোতাবেক নির্জন চুপ করে রয়েছে। কিন্তু আমি চুপ করে রইলাম না। মেয়ের কাছে প্রশ্ন করলাম, মেয়েরা তোর সঙ্গে নির্জনের সম্পর্ক কত বছরের? নির্লিপ্ততা কণ্ঠে মেয়েরার উত্তর, আপু ওর সঙ্গে আমার সম্পর্ক 3 বছরেরও বেশি। উপস্থিত সবাই কানাঘুষা করতে শুরু করে দিয়েছে, বোন হয়ে বোনের সংসার এভাবে নষ্ট করে দিল। আবার কেউ কেউ বলছে নির্জনেরই সব দোষ, সে কেন সম্পর্ক থাকা অবস্থায় ছোট বোনকে রেখে বড় বোনকে বিয়ে করতে চলে এলো। মেয়েরার বাবা প্রেসারের রোগী। উনি আশেপাশের মানুষের টু কথা, অপমান, মেয়েরার বলা কথা সবকিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলেন। তৎক্ষণাৎ বিয়ে বাড়ির শোরগোল থেমে গিয়ে নিশ্চুপতা নেমে আসো কোলাহলপূর্ণ বিয়ে বাড়িটি। তানহা যেন কোনো বলছে না, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। ধরাধরি করে আনোয়ার হোসেনকে যেখানে কাবিননামায় সই চলছিল সেই সোফায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন দেওয়া হলো। কিছুক্ষণের ভিতরেই ডাক্তার এসে দেখে গেল, ডাক্তার বলেছেন যে অতিরিক্ত টেনশনে ওনার প্রেসার বেড়ে গেছিল, যার জন্য অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইবও করে যায়। একটু পরেই আনোয়ার হোসেনের জ্ঞান ফিরে আসে। মীরা তার বাবার কাছে যেতেই মীরার মা তেলে বেগুনে জ্বলে উঠল। এই তুই তানহার বাবাকে একদম স্পর্শ করবি না। উনি ঠিকই বলেছিলেন, তুই হলে একটা অসভ্য মেয়ে। তোর জন্যই তোর বাবার এসব পরিস্থিতি। তানহার বাবা ক্ষীণ স্বরে বলে, আর কথা বাড়িও না তো। যা হবার হয়ে গিয়েছে, এখন আর এসব বলে তো কোনো লাভ নেই বলো।
তার চেয়ে বরং যেসব অতিথিরা এসেছে তাদের খাওয়া দাওয়ার ভার পলাশকে দেখতে বলো। আমার শরীরটা ভালো লাগছে না। বিয়ে তো হলো না, কিন্তু ওনারা যাতে পেট ভরে খেয়ে যায় সেটা দেখো। আপনারা সবাই চুপ করুন, এখানে বিয়ে হবে এবং মীরার বাচ্চার দায়িত্ব নির্জনই নিবে। সাথে তানহা কোনো অসম্মান হতে দিব না আমি। উপস্থিত সবাই এবার থমকে দাঁড়ালো নির্জনের বাবার কথায়। আবারও কানাঘুষা করতে লাগলো সবাই। নির্জন তো আর মীরাকে বিয়ে করবে না, যদি বিয়ে করতো তাহলে তানহাকে বিয়ে করতে আসতো না। তাহলে এই অবৈধ বাচ্চা সহ মীরাকে কার কাছে বিয়ে দিবেন? জ্বর খুলল আনোয়ার সাহেবের কথায়। মিজান সাহেব, আপনি আমার উপর ভরসা করতে পারেন নিশ্চিন্তে। মীরার বাচ্চার বাবা যখন নির্জন, তখন নির্জনই বিয়ে করবে মীরাকে। আর নির্জন আর মীরার জন্য তানহার এতটা অপমান আর অসম্মান হলো, এতে যেমন আপনার মেয়েও তাই তেমনি আমার ছেলেও। আর ছেলের দায়িত্ব আমি এড়াতে পারবো না, তাই তানহার দায়িত্ব আমি নিচ্ছি। আপনি এসব কি বলছেন? কি অবাক হবেন না ভাবি? মিজান সাহেবকে আমি ভাই বলেছি, আর ভাইয়ের অসম্মানতে হতে দিতে পারি না বলুন। তাই আপাতত মীরার সঙ্গে বিয়ে হোক নির্জনের, তারপর বাকিটা বলছি। বিয়েতে মিজান সাহেবও আর কোনো বাধা দিল না। কাজী ডেকে বিয়ে পড়ানো হলো নির্জন আর মীরার। অপরদিকে তানহা চুপটি করে সবটা দেখে যাচ্ছে কি থেকে কি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজের বোনের সুখের কথা ভেবে আর মাথা ঘামালো না। একটু আগে তানহার হাতের থাপ্পড় খেয়ে নির্জন রেগে গেছিল, এখন সে মীরার সঙ্গে বিয়ে করে উৎফুল্ল হয়ে বসে রয়েছে। এটাই তো সে চেয়েছিল, আর হলো ঠিক সেটাই। খুশি মনে নিজের মনে বলিয়া ওড়াচ্ছে, এবার সবটা ঠিক হবে তানহা ভাবি। তুমি যেটা করেছিলে, যার জন্য এত কিছু হলো, এবার সেই সব কিছু ঠিক হবে। এই সব অপমান থাপ্পড় এবার সবকিছু উসুল হবে। আমি তো আমার ভালোবাসার মানুষকে পেয়েছি নিজের করে। এতক্ষণ ধরে যা কিছু সবটাই প্ল্যানের একটা অংশ ছিল, মাত্র তোমার জন্য। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তোমার জন্য এই বিয়েটাতে। মাঝখান দিয়ে যে অসম্মান অপমানিত হলাম আর মীরা মিলে, সেটার ফল একটু পরেই তুমি বুঝবে। অবশেষে আমার উদ্দেশ্য সফল হলো। যার জন্য এত কিছু হলো, তার নিরে শান্তি ফিরবে তোমাকে পেয়ে। এবার সব অগোছালো জিনিস গুছিয়ে এক হবে। শান্তি আসবে এক অশান্ত মানবের জীবনে, যার জন্য এত কিছু হলো। ওদের বিয়ে তো হয়ে গেছে ভাবি। এবার তানহার জন্য ছেলে তৈরি কিছুক্ষণের ভিতরেই আসবে। কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। স্মরণীয় একটা দিন ছিল আজকে, অথচ আমার বোনই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বাবার মান সম্মান রক্ষা করতে না জানি কার সঙ্গে বিয়ে করতে হবে। এই বিয়ে করা ছাড়া হয়তো কোনো উপায় নেই। না জানি কে আছে কপালে। আমি মরে গেলেও কিছুতেই এই ছেলেকে বিয়ে করতে পারবো না মা। হইচইপূর্ণ পরিবেশ নিমিষেই স্তব্ধতায় গ্রাস করলো তানহার বলা কথাগুলো শুনে। প্রত্যেকের দৃষ্টি নিবন্ধ তানহার দিকে। সবার মুখোশে এখন আগ্রহে পরিপূর্ণ হয়ে রয়েছে কানায় কানায়। সবারই এক প্রশ্ন, কেন তানহা বিয়ে আটকাতে চাইছে? কিছুক্ষণ আগের ঘটনা। আপনি কোনো চিন্তা করবেন না। আমার ছোট ছেলের করা ভুলের খেসারত সে দিয়েছে, কিন্তু তার জন্য তানহার যে ক্ষতি হলো তার খেসারত আমি দিব। এই ছবিটা দেখুন, এটা আমার বড় ছেলে আয়মান। ও বিদেশে থাকে ফ্যামিলি বিজনেস দেখার জন্য। আজকেই দেশে ফিরবে তার ছোট ভাইয়ের বিয়ে দেখার জন্য। অলরেডি রাস্তায় আছে, আমি ওকে বলে দিয়েছি সবটা ও বাড়িতে না গিয়ে এক্ষুনি এখানে আসবে। সে রাজি হয়েছে। আর পাত্রী পছন্দ করবে না এরূপ কোনো ভয় নেই, কারণ ও আমাকে কথা দিয়েছে ও মেয়ে না দেখেই বিয়ে করবে। তানহাও সুশিক্ত অক্ষিজোড়া গিয়ে স্থির হয় ফোনের স্ক্রিনের পানে চেয়ে। স্ক্রিনে থাকা আয়মান নামক মানবটিকে দেখে তানহার কান্নার পরিমাণ যেন আরো দ্রুত গতিবেগে বৃদ্ধি পেল কিছুক্ষণের ভিতরেই। এই তো সেই মানুষ যার জন্য কলেজ ছেড়ে অন্য কলেজে স্থানান্তরিত হতে হয়েছিল আমাকে। পুরো একটি বছর নষ্ট হয়েছিল আমার। কিছুক্ষণের জন্য মস্তিষ্কে আঘাত হানে পুরনো তিক্ত স্মৃতি। চক্ষু জোড়া ঘৃণার দৃষ্টি সহকারে ফিরিয়ে নিলাম ফোনের স্ক্রিনে থাকা মানুষটির থেকে। তারপরেই কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে সকলের সামনে বিয়েতে বাধা দিলাম। তানহা মা আমার, তুই কেন এই বিয়ে করতে পারবি না বল? মীরার তো বিয়ে হয়ে গেল, যেখানে তোর বিয়ের কথা ছিল আজকে তাহলে। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিয়েটা হলে তোরা দুবোনে একসঙ্গে থাকতে পারবি। আর বেআই সাহেবের উপর আমার পুরো আস্থা রয়েছে, ওনাদের সঙ্গে তো আমাদের পরিচয় আগ থেকেই আছে, উনি তো তোর বাবার চেনা। আয়মান ওনার ছেলে। আস্থা আছে, খারাপ হবে না। আশা করি তুই এই বিয়ে করে অসুখী হবি না। কিন্তু মা তুমি। কিসের কিন্তু তানহা? তোর মা যা বলছে আমারও সেই একই কথা। বিয়েটা করে নে মা। আমি জানি এই সমাজে বিয়ে ভেঙে যাওয়া মেয়ের বেঁচে থাকা কতটা দেয়। তুই আর দ্বিমত করিস না, রাজি হয়ে বিয়েতে। উপরোক্ত বাক্যগুলো আমার কর্ণদয়ে পৌঁছাতেই আমি নিথর দৃষ্টিতে বাবার দিকে তাকালাম।
বাবার সেই আকুতি ভরা অক্ষি যুগলদ্বয়ের আবদার কোনোমতেই আমার পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব না। উপায়ন্তর না পেয়ে তার বাবার দিকে গিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ নামক সম্মতি বোঝালাম, যার অর্থ আমি বিয়ে করব। ইতিমধ্যেই মীরাকে নিয়ে যাওয়া হয়েছে রুমের ভেতরে সাজগোজের জন্য। আমি পুতুলের ন্যায় বসে আছে। কিছুক্ষণ পর কি হবে সেটা ভাবতেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি নিষ্ঠুর নিয়তি, যার থেকে পালানোর জন্য এত কিছু করলাম, সেই আমার সঙ্গে থাকবে আজীবন। কিছুক্ষণের ভিতরে শুনতে পেলাম বাহিরের শোরগোল। বর এসেছে। কথাটি শোনা মাত্রই মায়ের নির্দেশ অনুসারে মাথায় ঘোমটা টেনে বসে রইলাম কোন স্থানে। এক সময় অনুভব করলাম তিক্ততায় ভরা মানুষটি আমার পাশেই বসে রয়েছে। তানহার মা ঘোমটা বেশ বড় করেই দিয়েছে, যার ফলে তানহার মুখ দেখা যাচ্ছে না। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। এক সময় কবুল বলতে বললে তানহা নির্দ্বিধায় কবুল নামক 3টি পবিত্র শব্দ উচ্চারণ করে সবার সম্মুখ সমরে আয়মান নামক মানুষটির বউয়ের পরিচয়ে আবদ্ধ হলো। সকলের মুখে এবার দেখা মিলল প্রশান্ত হাসির রেখা। সবশেষে বর আর কনেকে একসঙ্গে সোফায় বসানো হলো মিষ্টিমুখ করানোর জন্য। আয়মান মিষ্টিমুখ করানোর জন্য বউয়ের ঘোমটা খুলে মিষ্টি তার রথজোড়ার সামনে থেকেই পড়ে গেল। তানহার সজল দৃষ্টি তৎক্ষণাৎ যায় আয়মানের নিকট। আয়মান স্তম্ভিত নয়ন নিয়ে তানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তানহাও তাকিয়ে রয়েছে। আর কারোর বোধগম্য না হলেও তানহা ঠিকই বুঝতে পেরেছে মিষ্টি হাত থেকে পড়ে যাওয়ার কারণ। তবে সেই প্রকাশটা নিজের নিকট রেখে দিয়ে চুপটি করে আগের ন্যায় মাথা নিচু করে বসে থাকে। সকলের কথা অনুযায়ী আয়মান আবারও মিষ্টি খাওয়াতে গেল। এবার খুব সযত্নে মিষ্টি খাইয়ে দিল। ওদিকে মীরারও সাজগোজ প্রায় শেষ করে মীরা আর নির্জন দুজন হাসিমুখে সবার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সব থেকে বেশি উৎফুল্ল লাগছে নির্জনকে, অথচ এই তার জন্যই কিছুক্ষণ আগে দুটি মেয়ের জীবন নিয়ে টানা হেচড়া হচ্ছিল। আনোয়ার সাহেবের কথায় 2 বধূকে বিদায়ের বন্দোবস্ত করা হলো। মীরা অশ্রুসিক্ত নয়ন জোড়া নিয়ে তার বাবার পদযুগলদ্বয়ের কাছে গিয়ে ঝাঁপটে ধরে ক্ষমা প্রার্থনা করে নেয়। বাবাও তার মাথায় হাত রেখে আশ্বাস দেয়। যতই হোক একসঙ্গে দুটো মেয়ে বিদায় নিচ্ছে। বাবা মাকে জড়িয়ে 2 বোনের সেই আপ্লুত কান্না উপস্থিত বেশ কয়েকজনের মনেই নাড়া দিয়ে উঠল। একসময় সকল অশ্রুকে বিদায় দিয়ে মেয়ে দুটোকে বিদায় দিয়ে দেয় দীর্ঘ বছর ধরে আগলে রাখা পরম মমতা ভরা বাবা মা। অতিথিরাও চলে গেছে। এখন পুরো বাড়ি শূন্য, প্রায় মীরা আর তানহাকে ছাড়া। মঞ্জির বীরাবধূ বরণের আবেশে ছেয়ে গেছে পুরো। তার উপর সব থেকে খুশি হয়েছে আনোয়ার সাহেবের স্ত্রী। আয়মান দেশে ফিরেছে, তাও বউ সঙ্গে করে নিয়ে, যে কিনা বিয়ে করবে না বলে একটা নিছক অজুহাতে চলে গেছিল। তার বড় ছেলে বিয়ে করেছে শুনে ছোট ছেলের কীর্তির কথা বেমালুম ভুলে গেল। তার বক্তব্য খারাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে হোক না, সে ভালো। এমনিতেই তার বড় ছেলে তো বিয়ে করবে না বলেই বিদেশে চলে গেছিল। এখন তার ছোট ছেলের জন্য একেবারে বউ নিয়ে ফিরল, এতেই খুশি। একে একে 2 নববধূকে বরণ করে সব নিয়ম কানুন মেনে ঘরে প্রবেশ করানো হয়। মীরা আর নির্জনের চোখে মুখে আনন্দের উৎফুল্লতা বেশ লক্ষণীয়। যেন এই দিনটার জন্যই দুজনে কত অপেক্ষা করেছে। বোঝাই যাচ্ছে না তাদের বিয়ে কি এক পরিস্থিতিতে হয়েছে। কিন্তু তানহা আর আয়মান চুপটি করে বসে রয়েছে, কোনো কথা রেশ নেই কারো মুখে। সবচেয়ে স্তম্ভিত আয়মান হয়েছে তানহাকে নিজের বধূ বেশে দেখে। পাড়া প্রতিবেশী সবাই এসে 2 বউ দেখে একেবারে ধর্নি। 2 বই দেখতে যথেষ্ট সুন্দরী। ছোট ভাই বিয়ে করতে যেয়ে বড় ভাইও বিয়ে করে এসেছে, এ নিয়ে বেশ কথাও শোনা যাচ্ছে। কিছুক্ষণের ভিতর সবার বউ দেখা শেষ হয়ে যেতেই নির্জন আর মীরাকে তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়। বধূ বেশে আয়মানের জন্য অপেক্ষা করছি ফুলে সজ্জিত খাটের উপর। এতক্ষণ উনি চুপ করে ছিলেন আশেপাশের মানুষের জন্য। না জানি এখন কি হবে আমার সঙ্গে। জানি না কিসের প্রতিশোধ নিবেন আমার উপর। আমার চিন্তা ভাবনার মাঝখানেই দরজা ঠেলে উনি ভিতরে ঢুকলেন। কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি জানি বিয়েটা একটা পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। নির্জন যদি ওরকম কাজ না করতো তো তুমি আজকে আমার ভাইয়ের বউ হতে। আমি চাইনি তোমার সঙ্গে আবার দেখা হোক আমার। যাকে ছেড়ে চলে গেছিলাম একেবারের জন্য ভাগ্য তার কাছেই এনে ফেলল। বিয়ের প্রথম রাত্রি নিজের বরের মুখ থেকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা শুনে বেশ কষ্ট হচ্ছে। যতই হোক উনি এখন আমার স্বামী। কিন্তু যা হচ্ছে সে তো কেবল আমার জন্য হচ্ছে। সে আমি যতই অতীত ভুলে থাকতে চাই না কেন, বর্তমান আমাকে বারবার অতীত নিয়ে প্রশ্ন ছুড়বে আর আমাকে সেগুলো নিয়েই এগোতে হবে। তাহলে বিয়েটা না করলেই পারতেন। মুক্তই থাকতেন ঠিক 3 বছর ধরে যেরকম চলে গেছিলেন। ভুলে যেও না আমি অত উৎফুল্ল মনে তোমাকে নিজের স্ত্রী হিসেবে আনিনি। এক প্রকার বাধ্য হয়েই সবটা করতে হয়েছে। তোমার আর আমার রাস্তা তো সেদিনই আলাদা হয়ে গেছিল, ভাবিনি আবারও জোড়া লেগে যাবে। তবে হয়তো আবারও অতীত পুনরাবৃত্তি হলেও হতে পারে।
কিংবা যে রাস্তাটা আলাদা হয়ে গেছিল সেটা জোড়া লাগলেও লাগতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। অতীতের পুনরাবৃত্তি হবার সম্ভাবনা খুব বেশি। দেখুন, বিয়েটা যেভাবেই হোক না কেন আমি এই সম্পর্কটাকে সম্মান করতে চাই, আর বাকি বাচ্চা স্বামী স্ত্রীর সম্পর্কর মতন। এতে আমি একলা কিছু করতে পারবো না নিশ্চয়ই। আপনাকেও আমার পাশে থাকতে হবে। আয়মান এতক্ষণ ভাবলেশীন ভাবে থাকলেও তানহার শেষোক্ত কথাটি কর্ণকুহুরে প্রবেশ মাত্রই দৃষ্টি গিয়ে নিবন্ধ করলো তানহার উপর। বোধগম্য হবার চেষ্টা করতে লাগলো কিক্ষণে কি সে তানহা, নাকি বদল ঘটেছে। সম্মান কেন, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি বোঝনি, উল্টে আমাকে যাই হোক সেই সব কথা বাদ দেওয়াই ভালো। জানি না কি হতে চলেছে সামনে, তবে প্রার্থনা করবো যাতে ভালো কিছুর প্রয়াস ঘটে। আয়মানের কথার পৃষ্ঠে কিছু বলার অবকাশ পেলাম না। খো করে জানতে ইচ্ছে হচ্ছে মনের কোণে উনি কি এখনো আমাকে ভালোবাসেন। পরিস্থিতির চাপে পড়ে মনের ইচ্ছে মনেই রেখে দিলাম। জল্পনা কল্পনা বাদ দিয়ে ফ্রেশ হয়ে পাশে এসে শুয়ে পড়ো। আমাদের বিয়েটা সিনেমাটিক হলেও আমরা তো মানুষ, তাই ওসব সিনেমাটিক কাণ্ড কারখানা আমার পছন্দ নয়। আমি চাই সামনে এগোতে। বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে সিনেমার মতন কাণ্ড করব। যদি পাশে এসে শুতে পারো তো শুয়ে পড়ো, আর না হলে কিছু বলার নেই। আয়মানের কথা শেষ হতে না হতেই আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম ওনার পাশে। উনি উল্টো দিক ফিরে রয়েছেন, আমিও ওনার উল্টো দিক ফিরে শুয়ে রয়েছি। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই, কিংবা হাজারো কথা জমে আছে মন গহীন কোণে যে অপ্রকাশিত হয়েছে। আয়মান বরাবরই শান্তিপ্রিয় মানুষ। একাকিত্ব চুপচাপ থাকতেই বেশি পছন্দ তার। সকালবেলা মানুষের কোলাহলে আর ঘুমিয়ে থাকতে পারলো না, বিদায় ফ্রেশ হতে চলল ওয়াশরুমে। ওয়াশরুমে যাবার সময় দেখতে পেল তানহা খুব সুন্দর করে ঘুমাচ্ছে। প্রায় 3 বছর পর এই মানুষটির মুখ আয়মান আজকে একেবারে ভালো করে গেঁথে নিচ্ছে মনের কোণে। চোখের তৃষ্ণা মিটিয়ে তানহার কপাল বরাবর হালকা করে তার ঠোঁট ছুঁয়ে চলে, যেন খুব সন্তর্পণে, যেন তানহার ঘুম না ভাঙে। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখলাম আয়মান পাশে নেই। একটু চোখ বোলাতেই দৃষ্টিগোচর হলো মহোদয় ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করছেন। আমাকে ঘুম থেকে উঠতে দেখতে পেয়ে আমার কাছে এসে বসলো। সুপ্রভাত। নতুন সকালের মতন নতুন ভাবে রঙিন হয়ে উঠুক আমাদের জীবন। শাড়ি রাখা আছে, রেডি হয়ে নিচে যেতে হবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম শাড়ি পরার জন্য, কিন্তু আয়ন পূর্বের ন্যায় সেই একই স্থানে বসে রয়েছে। আপনি একটু বাহিরে যাবেন, আমি শাড়িটা পরতাম। শাড়িটা তো বেশ বড়, ওখানে পরলে ভিজে যেতে, তাই বলছি। ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি। আয়মান বারান্দায় যেতে তানহা শাড়িটার ভাঁজ খুলে দেখল। একদম টুকটুকে গাঢ় গোলাপি রঙের শাড়ি দেওয়া হয়েছে। তানহা শাড়িটা গায়ে পরে নিতে বারান্দায় দেখতে পেল আয়মান বসে রয়েছে। তানহা আয়মানের কাছে যেতেই দেখতে পেল আয়মান বারান্দায় বসে স্মোক করছে। আয়মানকে স্মোক করতে দেখে আমার চক্ষু যেন চরকাচ। এটা কল্পনারও বাহিরে ছিল, উনিও এরকম হলেন। আমি ওনার কাছে যেতেই আরো স্পষ্ট করে দেখতে পেলাম নিচে 5-6টি সিগারেট পড়ে রয়েছে, মানে আমার এই শাড়ি পরার সময়টুকুতে উনি এতগুলো খেয়েছেন। এই বদ অভ্যাসের কথা তো আগে শুনিনি কখনো। পিছনে তানহার আকস্মিক বলার কারণে ভরকে গিয়ে হাত থেকে সিগারেটটি ফেলে দেয় আয়মান। তুমি এখানে এসেছো কেন? তোমার তো শাড়ি পরা শেষে। হ্যাঁ, সেই জন্যই আপনাকে রুমে আসতে বলার সময় দেখালাম আপনি স্মোক করছেন। এগুলো আগে দেখিনি কখনো, তাহলে আজকে হঠাৎ? হঠাৎ? হ্যাঁ, ভুল বললে হঠাৎ নয়। এটা আমার সঙ্গী বলতে পারো। তুমি ছেড়ে গেলেও এটা আমাকে ছেড়ে যায়নি, আমার সঙ্গ দিয়েছে। তুমি কি বুঝতে পারছো আদৌ, এই যে তুমি টুকটুকে রঙের শাড়ি পরো আমার সামনে এসে দাঁড়িয়েছো, তোমাকে ঠিক কতখানি সুন্দর লাগছে, অথচ আমি তোমাকে ছুতে অব্দি পারছি না, এটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক। এই যে তুমি কালকে আমার পাশে শুয়েছিলে পুরো রাত, এই রাত নিয়ে আমার কত আশা ছিল, অথচ একটিবারও তোমাকে ছুতে পারা তো দূর, তোমার সঙ্গে ভালো করে কথাও বলিনি, এটা কতটা যন্ত্রণাদায়ক ছিল আমার কাছে। এগুলো কি আদৌ বুঝো তুমি? বুঝবে না, কারণ তুমি তো আমাকে ভালোবাসা তো দূর, কখনো পছন্দও করোনি। যদি এগুলো বুঝতে, তাহলে আজকে তোমার আর আমার মধ্যে এতখানি দূরত্ব, এতখানি দেয়াল তৈরি হতো না। বুঝতে হবে না তোমাকে, তুমি যেমন ছিলে তেমনই থেকো। যদি নিজের মন থেকে কিছু করতে চাও তো ঠিক আছে, জোর করে কখনো কিছু হবে না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান দরজাখানি ধবাস করে প্রচন্ড জোরে বন্ধ করে চলে গেলেন রুম থেকে। বোঝাই যাচ্ছে ওনার রাগ দরজার উপর দেখালো খানিকটা। আমি আসলেই বুঝলাম না ওনার এতটা রেগে যাওয়ার কারণ। আমরা তো স্বামী স্ত্রী, উনি চাইলেই আমাকে ছুতে পারেন কিংবা কথাও বলতে পারেন, বলতে পারছেন না হয়তো সেই অতীত এসে বারংবার আমার বর্তমানটাকে আঘাত হানে। চুপচাপ বসে রয়েছি বেডের উপর। পুরো রুম জুড়ে আয়মানের ছবি কেবল।
আমি ছবিগুলো দেখতে লাগলাম, ঠিক তখনই কারো ডাকে পিছন ফিরে ঘুরে তাকালাম। তানহা মা, আমি তোমার আরেকটা মা, মানে তোমার শাশুড়ি মা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতন মুখ নেই, তবুও বলছি ক্ষমা করে দিও পারলে আমাকে। তবে তুমি ভেবো না আমার বড় ছেলে আয়মান তোমার যোগ্য নয়, ও নির্জনের থেকে অনেক ভালো আছে। ও ঠান্ডা মাথার মানুষ, নিজের মতন করে থাকতে পছন্দ করে, তুমি একটু ওর সঙ্গে মানিয়ে নিও। তোমারা দুজনের সহযোগিতায় এই সম্পর্কটা আরো দৃঢ় মজবুত হবে, আশা করি তুমি বুঝেছো। জি, আমি বুঝেছি। তবে আপনি আমার গুরুজন, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। কাজগুলো তো নির্জন একা করেনি, আমার বোনও দায় আছে এতে, তাই ক্ষমা চাইব না। তাহলে নিচে আসো, একটু পরেই তো তোমার পরিবারের মানুষজন চলে আসবে। নিচে যেতেই সবাই উৎফুল্ল হয়ে আমার কাছে আসতে লাগলো একে একে। সবাই এটা ওটা প্রশ্ন জিজ্ঞেস করছে, আমাকে জানতে চাইছে আমার সম্পর্কে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমার দৃষ্টি কেবল খুঁজে চলেছে আয়মান নামক মানুষটিকে। তাকে খুঁজে ব্যর্থ হয়ে বসে রইলাম পূর্বে ন্যায়। মেয়েরাকেও নিচে নিয়ে আসা হয়েছে, মেয়েরার পাশেই বসে রয়েছে নির্জন, দুজন খুব হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে। নির্জন বেশ হেসে হেসে কথা বলছে মেয়েরার সঙ্গে। হয়তো ভালোবাসে এই কারণে, কিন্তু নির্জন যদি মেয়েরাকেই ভালোবাসে আমাকে বিয়ে কেন করতে চেয়েছিল? আর মেয়েরা কেন বিয়ের দিনই সব বলতে আসলো? ও তো আগেও বলে পারতো সবটা, তাহলে আয়মানের সঙ্গে আমার বিয়েটা হতো না। এইসব প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বের করতে হবে। এত কিছু ভাবনার মধ্যেই দৃষ্টি গিয়ে স্থির হলো আমার বাবা নামক মানুষটির দিকে। বাবা আমার কাছে আসতেই ঝাপটে ধরে নিলাম, যেন গতকাল দেখিনি বাবাকে। মেয়েরা বাবার কাছে যেতেই বাবা হাত দিয়ে ওকে থামিয়ে দিল। তোমার জন্য কালকে আমার মান সম্মান টানাটানি হয়েছিল। তুমি অন্য একজনকে ভালোবাসতেই পারো, সেটা অন্যায় নয়, কিন্তু বিয়ের আগে প্রেগন্যান্ট হবার মতন ঘৃণ্য কাজ, তার উপর সেটা নিজের বোনেরই বিয়ের দিন সবার সামনে ঘোড়া করে বলা, এটা নিশ্চয়ই অন্যায়। ভেবো না কালকে তোমার মাথায় হাত রেখেছি বলে ক্ষমা করে দিয়েছি তোমাকে। তুমি যে কাজ করেছো তাতে ক্ষমা কেন? তোমাকেও আমার নিজের মেয়ে বলে পরিচয় দিতে ভাবতে হচ্ছে। এখানে তানহার শ্বশুরবাড়িতে এসেছি, লোকজন আছে, তাই কোনো সিন ক্রিয়েট করবে না, দূরে যাও এখান থেকে। মেয়েরা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল, নির্জনও গেল মেয়েরার পিছু পিছু। মেয়েরা তুমি প্লিজ কেঁদো না। এই তো শুনলে না, তোমার বাবাই তো বললো ভালোবাসা কোনো অন্যায় নয়। আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে আমরা কোনো অন্যায় করিনি বলো? যে সত্যিটা সবার চোখের আড়ালে রয়েছে, সেটা আরো কয়েকদিন আমাদের চালিয়ে যেতে হবে, নতুবা যাদের জন্য এত কিছু করলাম সেটা পূর্ণতা পাবে কই বলো? আমার আপুই আমার সবচেয়ে কাছের, তার জন্য মিথ্যা কেন? তুমি যা বলবে আমি তাই করব। শুধু চাই ও একটু ভালো থাকুক। ওর ভালোর জন্যই এত কিছু করেছি আমি। চারপাশে বেষ্টনী ফুলে আচ্ছাদিত হয়ে রয়েছে, সেই মাঝখানে বসে রয়েছে তানহা। টুকটুকে গাঢ় রঙের গোলাপি শাড়ি, সঙ্গে গোলাপি রঙের গাজরা ফুল দেওয়া আছে মাথায়। হালকা সাজও আছে। দূর থেকেই বিমোহিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়মান। যদি কোনো অতীতের ছায়া না থাকতো ওদের জীবনে, তাহলে আয়মান এক্ষুনি গিয়ে তানহাকে একবার জড়িয়ে ধরত। মনের আশা মনেই রেখে আয়মান তানহার পাশে চেয়ারে এসে বসল। কিছুক্ষণ ছবি তোলার পর্ব শুরু হলো। ছবি তোলা শেষ হলে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে এখন তানহার নিজের বাড়িতে যাবার পালা। গাড়ির দরজা খুলে আপন মনে বাহিরের দিকে তাকিয়ে রয়েছি অনেকক্ষণ যাবৎ। পাশ দিয়ে সাই সাই করে অন্য গাড়িগুলো চলে যাচ্ছে, যেন সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে। গাড়ি থামানোর আওয়াজে ধ্যান ভাঙল। চেয়ে দেখলাম বাড়িতে এসে পৌঁছে গেছি। আমাদের পিছনের গাড়িতে মীরা আর নির্জন আছে। বাড়িতে ঢুকে আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলে রুমে ঢুকলাম। নিয়ম রক্ষার জন্য এসেছি, তানহা কালকে সকাল হতেই চলে যাব। কালকে সকালেই চলে যাবেন। একটা দিন অন্তত থাকুন। এখানে থেকে বোর হচ্ছি। এখন তো সবে বিকেল, তারপর রাত, তারপর গিয়ে সকাল, অবশেষে তারপর বাসায় যেতে পারবো। আপনার বোরিং লাগছে তো? বোরিংনেস কাটাতে চান? আয়মান তানহার কথা শুনে ভ্রু খানিকিঞ্চিত বাঁকিয়ে তানহাকে প্রশ্ন করলো। তো তুমি কি আমাকে এন্টারটেইন করে বোরিংনেস কাটাতে চাচ্ছ? আয়মানের কথায় চমকে উঠলাম। আমি কি বললাম আর উনি কি বললেন? আমিও উনাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম। এসব বাদ দিন, ফ্রেশ হয়ে চলুন, আপনাকে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। তোমার পিছু ঘুরতে ঘুরতে এই এলাকা গ্রাম সবই আমার চেনা হয়ে গেছে, কিছুই বাদে নিয়ে অচেনা। ওনার কথা শুনে বিষম খেলাম। তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে একটু করে রেডি হয়ে ওনাকে নিয়ে নিচে গেলাম ঘোরার জন্য। বাইরে বড় রাস্তা মোড় ছেড়ে একটু দূর এগিয়ে গেলাম পার্শ্ববর্তী গ্রামের দিকে। গ্রামগুলোতে এখন ধানের আমেজ, প্রায় সব ঘরেই ধান রোদ দেওয়া হয়েছে, কিংবা কেউ সিদ্ধ করতে ব্যস্ত। স্নিগ্ধ কোমল প্রকৃতি। আমার পাশে হাঁটছে আয়মান, মাঝে মাঝে আর চোখে ওনার দিকে তাকাচ্ছে। স্নিগ্ধ সতেজ বাতাস এসে আমাদের গায়ে দোলা দিয়ে যাচ্ছে।
মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখলে হয়তো মন্দ হতো না। আয়মান রাস্তা ধরে একটা দোকানের দিকে তাকিয়ে আছে আর আমি তাকিয়ে দেখছি ওনাকে। এভাবে আর চোখে না তাকিয়ে সামনে থেকে ভালো করেই তাকিয়ে দেখতে পারো, আমি তো আর অন্য কেউ না, তোমার নিজেরই স্বামী। ওনার কথা শুনে হঠাৎই ভড়কে উঠলাম। লজ্জায় আবদ্ধ করলাম নিজেকে। মাথাখানি নিচু করে রাখলাম। এত লজ্জা পেতে হবে না তোমাকে, চলো একটু বসি এবার। আয়মানের কথা অনুযায়ী একটা গাছের নিচে ঘাসের উপর বসলাম। আমার পাশে আয়মান আর আমাদের দুজনেরই সামনে গ্রামের স্নিগ্ধ কোমল রূপ, সঙ্গে সতেজ হাওয়া তো আছেই। তুমি কি আমাকে আগের মতনই ভাবো তানহা? আমি বসেছিলাম, উনি আমার হাত দুটো নিজের হাতের মধ্যে রেখে নিয়ে উপরোক্ত কথাটি বললেন। না, আগের মতন মনে করি না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আয়মানের মুখে হাসির রেখা ফুটে উঠল তানহার কথা শুনে। এই তো চাই, আর কিছু না। একবার সম্পর্কের পতন ঘটেছিল, আবার না হয় শুরু করা যাক। মীরার বাবা মীরাকে ওসব কথা বললেও নিয়ম রক্ষার্থে তানহার সঙ্গে বাপের বাড়িতে আসে। মীরাদের বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি। মীরার বড় ভাই, আব্বু আর ওদের চাচা আর এক চাচাতো বোন, দাদিমা, এই মিলেই ওদের ভরা ফ্যামিলি। পথিমধ্যে গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় ওদের আসতে দেরি হয়। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ে আগন্তুকের উদ্দেশ্যে। নির্জন, আমার খুব ভয় হচ্ছে এবার যদি উনি আমাদেরকে আরো ভয়ঙ্কর কিছু করতে বলেন তখন কি করব বলো? অলরেডি এসব মিথ্যা প্রেগন্যান্সির কথা বলে আপুর বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিয়েছি, যেখানে আমি জানি যে আপুর সঙ্গে আয়মান ভাইয়ের ঝামেলা আছে। এখন কি বলবে ওই লোকটি আমাদেরকে? মীরা বরাবরের মতনই বলছি, তোমাকে এসব নিয়ে মাথা না ঘামাতে। যা হবার তা তো হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ভাইয়ের পাস্ট সম্পর্কে আমি যা জানি সবটাই বলেছি তোমাকে। আমার ভাই বলে নয়, তোমার বোনকে আমার ভাই নিজের চেয়ে বেশি ভালোবাসে, যা আমি বুঝেছি। আমরা ওই মহিলার একটা গুটি মাত্র। পুলিশের সাহায্যও নিতে পারছি না, দেখেছো তো? তুমি তো নিজেই দেখলে পুলিশের সাহায্য নিতে গেছি, আর তোমার মায়ের আর তানহার কত বড় অ্যাক্সিডেন্ট হলো। এখন কোনো উপায় নেই আমাদের কাছে, চলো এখান থেকে। মীরা আর নির্জন হাঁটতে লাগলো সামনে। ওদের বাসা থেকে বেরিয়ে বড় রাস্তা ছেড়ে আর একটু হাঁটলে একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলে একটা বড় বাড়ি আছে, সেখানের উদ্দেশ্য। ঘন কালো অন্ধকারাচ্ছন্ন ঘরে বসে আছে এক মেয়ে। পরেনে তার ছেলেদের মতন শার্ট প্যান্ট, মুখে মাস্ক পরা। একটা চেয়ারে বসে আছে সে, তবে যেখানে মীরা আর নির্জন বসেছে সেই দিকের উল্টো দিক ফিরে বসে রয়েছে সেই মেয়েটি। তানহা আর আয়মানের বিয়েটা হয়ে গিয়েছে, এখন আর তোমাদের কিছু করতে হবে না। এখন থেকে যা করবার সব আমি করব, আর তাও প্রকাশ্যেই করব। তোমাদের আর কোনো কাজ করতে হবে না, কিন্তু যদি ভুলেও কিছু বলেছো বাড়িতে, তো তোমার বোনের যে অবস্থা হতেও হয়নি সেটাই হবে, বুঝেছো তো? বাড়ির সবাই যেরকম জানে তুমি তোমার বোনের বিয়ে ভেঙেছো নিজের সংসার পাতার জন্য, ঠিক যেন সেরকমটাই সবাই জানে। একটু বেফাস কিছু যাতে না বের হয়। ঠিক আছে ঠিক আছে, আমরা সবকিছু বুঝতে পেরেছি, কাউকে বলবো না কোনো কিছু। কিন্তু আপনি দয়া করে আর কারো ক্ষতি করবেন না, আমরা কথা দিচ্ছি কিচ্ছু বলবো না কাউকে, সবটা যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে, কেউ কিচ্ছু জানবে না আমি কেন এসব মিথ্যা প্রেগন্যান্সির নাটক করলাম। মেয়েটির নির্দেশ অনুসারে মীরা আর নির্জন ওই জায়গা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। নির্জন সবই ঠিক আছে, কিন্তু মেয়েটি কিন্তু স্বাভাবিক গলায় কথা বলেনি, দেখলে তো? গলার আওয়াজ কিরকম মোটা, মানে ছেলেদের মতন করে কথা বলার চেষ্টা করেছে, যেন সত্যি উনার গলার আওয়াজ আমরা চিনতে না পারি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলতো, এর আগের বার কিন্তু উনি কোনো কথা বলেনি, একজনের সাহায্যে আমাদের দিয়ে সব বুঝিয়েছেন, ওই মেয়ের হয়ে সব কথা বলতো। মেয়েরা আজকেই সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছে, তাও গলা মোটা করে যাতে আমরা ধরতে না পারি। মেয়েরা তুমি অত ভেবো না তো। তুমি কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দিব ওকে? এখন সবাই আমাদের উপর রেগে আছে, আমরা যদি সবাইকে সত্যিটাও বলিও কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে নিজেদের সাফাই গাইছি, তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হতে দাও, তখন সব করা যাবে। মীরা নির্জনের কথায় সায় দুলিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। ধৈর্য ধরল কখন সবটা সামনে আসবে আর তাদের প্রতি বাড়ির সবার ঘৃণার দৃষ্টি সরবে। আমি আর আয়মান বসেছিলাম, আমাদের সামনেই তামান্না এসে দাঁড়ালো। তামান্না আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের বিয়ের কদিন আগ থেকেই ও নিখোঁজ ছিল, ওদের এখানে বাসা ভাড়া করে থাকে, ওর পরিবার নাকি গ্রামে। কিরে তামু, তুই এখানে? তাও আবার এই সময়? তোকে চমকে দিতেই তো এখন এখানে এভাবে আসলাম। ইরে কি করিস না তামু, সত্যিটা বল খুলে। আরে শোন, এদিক দিয়েই যাচ্ছিলাম, তোকে দেখতে পেলাম এতটুকুই। তামান্নাকে দেখতে পেয়ে আয়মান দূরে সরে গিয়ে দাঁড়ালো একটুখানি। আমি তামুর সঙ্গে একটুখানি কথা বলা শেষ করে আবারও আয়মানের কাছে গিয়ে দাঁড়ালাম। আবারও পাশাপাশি হাঁটতে লাগলাম দুজন। আমি ওনার হাতটা আঁকড়ে ধরে হাঁটতে লাগলাম।
ওনার হাত ধরার সময় উনি আর চোখে একবার আমার দিকে তাকালেন, ব্যাস ওনার ওই মাতাল করা চাহনি যথেষ্ট ছিল আমার নিজেকে লজ্জায় আবৃত করার জন্য। পাশপাশিরা অন্তরিক্ষ জুড়ে আনাগোনা করছে কিছুক্ষণ যাবৎ, যেন দৃষ্টির পলক ফেললেই ঝুমঝুমিয়ে মেঘকণা বৃষ্টিতে রূপান্তরিত হয়ে ধরণীতে আছড়ে পড়বে। ঝিরিঝিরি হাওয়ার বেগ বাড়ছে প্রবলভাবে। গাছের পাতাগুলো প্রচন্ড বাতাসের কারণে মৃদু কেঁপে উঠছে। খোলা বাতাসে নিজের আপনমনে উড়ে চলেছে কেশগুলো। স্নিগ্ধ শান্ত কোমল প্রকৃতি যেন গুরু গম্ভীর ভাবে সেজে নিয়েছে নিজেকে। কালো রঙের আধারে আবৃত করে রেখেছে গোটা অন্তরিক্ষ। আকাশ জুড়ে বাঁশবাঁশি আর বিদ্যুৎ চমকানোর আওয়াজে খোলা গগনের নিচে থাকাটা নিজেদেরকে নিরাপদ বলে মনে করল না। হাঁটা ধরল আশ্রয়স্থলে, কিন্তু দূর দূরান্ত অব্দি কেবল গ্রামের আঁকাবাঁকা রাস্তা আর সামনে ফসলের ক্ষেতি কেবল ধরা দিল দৃষ্টিতে। বাধ্য হয়ে গাছের নিচে আশ্রয় নিবে হাঁটা ধরল, কিন্তু গুরু গম্ভীর প্রকৃতিও যেন বলে দিচ্ছে আজ দুজন ব্যক্তিতে তাদের সঙ্গে বৃষ্টির সাজে সাজতেন হবে। ঝুমঝুমিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি। হিমশীতল হয়ে গেল সারা সর্বাঙ্গ। আচমকাই বৃষ্টির ফোঁটার হিমশীতল স্পর্শ কাঁপুনি ধরিয়ে দিল গায়ে। কাক ভেজা হয়ে গেল তানহা আর আয়মান। বেকুবের মতনই সেই অর্ধ রাস্তায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি উপভোগ করতে লাগলো দুজনে। বৃষ্টির এক একটা ফোঁটা শরীরে পড়তেই অদ্ভুত শিহরণ বয়ে যায় যেন। আয়মান বৃষ্টিতে ভেজা পছন্দ করে না, বিধায় সে পৌঁছে গেল সেই গাছের নিচে। সেইখান থেকেই দেখতে লাগলো তানহাকে, যে এখনো সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের হাত দুটো খোলা প্রকৃতিতে ছেড়ে দিয়ে নিজের আপনমনে বৃষ্টি বিলাস করে চলেছে। অন্য কেউ যে তার দিকে তাকিয়ে আছে সেদিকে বোধ হয় কোনরূপ উৎকণ্ঠা নেই তার। আয়মান বিমোহিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। বহু প্রেয়সীও নয় ঠিক, সে হচ্ছে অপ্রিয় প্রেয়সী। যে প্রেয়সী প্রিয় হতে গিয়েও সময়ের ব্যবধানে আজকে অপ্রিয় প্রেয়সী হয়ে গিয়েছে। আয়মানের সজল দৃষ্টি গিয়ে নিক্ষেপ হলো রাস্তার ওদিক থেকে কয়েকটি মধ্যবয়স্ক লোকের দিকে। বোধহয় খেতেই কাজ করছিল, হঠাৎ বৃষ্টি আশায় নেড়ে ফিরছে। আর সেই একই রাস্তায় তানহাও চুপচাপ ভাবে দাঁড়িয়ে বৃষ্টিকে সাদরে নিজের গায়ে মেখে নিচ্ছে। তার পিছনে যে মানুষ আছে সেই খেয়াল বোধ হয় নেই তার। আয়মান তানহার দিকে চোখ বোলালো। এই কাক ভেজা শরীরে অন্য কোনো পুরুষ যে তানহার দিকে বেশ ভালো নজরে তাকাবে সেটা নিশ্চয় না। তৎক্ষণাৎ কার বিলম্ব না করে রাস্তার পাশ থেকে তানহার হাত ধরে টেনে নিয়ে সেই গাছের নিচে গিয়ে হেঁচকা টানে তানহাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। লোকগুলো আর চোখে ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজেদের গন্তব্য চলে গেল। আয়মানের বুকের মধ্যে মিশে আছে তানহা। এতটা কাছের প্রথম স্পর্শ তানহাকে। এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হচ্ছে তানহা আয়মানের স্পর্শ পেয়ে। মনে হচ্ছে এইখানি স্তব্ধ হোক, সময় কেটে যাক বেলা। লোকগুলো চলে যেতেই তানহাকে নিজের বুক থেকে সরালো। সরি, ওই লোকগুলোকে তুমি দেখতে পাওনি, আর এই ভেজা অবস্থায় দেখলে নিশ্চয়ই তোমার দিকে খুব ভালোভাবে তাকাতো না বলো। মনের মধ্যে দুষ্টু বুদ্ধির উদয় হলো। ওনাকে জ্বালাতে পাল্টা প্রশ্ন করলাম, আমার দিকে তাকালে আপনার কি? আমি তো আর আপনার প্রেয়সী না, বলুন। প্রেয়সী নয়, তুমি আমার অপ্রিয় প্রেয়সী। যে প্রেয়সী প্রিয় হতে গিয়েও অপ্রিয় হয়ে গেছে। আয়মানের কথা কর্ণকুহুরে বিচরণ করা মাত্রই ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি আমার নিমিষেই উধাও হয়ে গেল। তৎক্ষণাৎ অনুশোচনায় দগ্ধ হতে লাগলাম। সত্যিই তো আমি তো উনার অপ্রিয় প্রেয়সী বটে। প্রিয় ছিলাম যেটা নিজের হাতেই নষ্ট করেছি আমি। 5 মিনিট ওয়েট করো, এই গাছের নিচেই থাকবে, ভুলেও রাস্তায় আসবে না। আয়মান আমাকে কিছু বলতে না দিয়ে রাস্তায় ছুট লাগলো। আমি বুঝতে পারলাম না এইভাবে বৃষ্টির ভেতর দিয়ে ওনার ছুটার কারণ। দৃষ্টিখানি বড় করে দেখলাম উনি দৌড়ে গিয়ে কোথায় যাচ্ছে। গাছপালার ভিড়ে আর বোধগম্য হলো না উনি ঠিক কোথায় গেল, তবে বড় রাস্তার দিকেই এগোলেন। বৃষ্টি ঝুমঝুমিয়ে পড়ছে বিধায় লোকজন কেউ বাহিরে নেই। একদিক দিয়ে ভালোই হয়েছে, নতুবা লোকজন আমাকে এই ভেজা অবস্থায় দেখলে সেটা ভালো হতো না। আমার এই 7-5 ভাবার মধ্যে দিয়ে আয়মান এসে হাজির হলো আমার সামনে। হাঁপাতে লাগলো। বোঝাই যাচ্ছে এই বৃষ্টির মধ্যে গ্রামের পিছলা রাস্তায় দৌড়েছেন, সেটা ঠিক কতটা কষ্টকর। এই আপনার কি নিজের জন্য কোনো যত্ন নেই নাকি? এই বৃষ্টির ভেতর আপনি যে দৌড় লাগালেন, যদি পিছলে পড়ে যেতেন। পড়তাম না, বড় রাস্তার দিকে বেশি পিছলা নেই। এই নাও, এটা পরে নাও, শরীর যে ভিজে চুপচুপে হয়ে গেছে। এভাবে এতখানি রাস্তা পার করে বাড়িতে যাওয়া সম্ভব নয়। এতক্ষণ খেয়াল না করলেও এবার বেশ ভালো করেই দেখলাম ওনার হাতে একটা পলিথিন আছে। এই পলিথিনে করে কি এনেছেন? আর কি পরবো আমি? আমি তো জামা কাপড় পরে আছি। আর আপনি কোথায় গেলেন? উফ, বাজে বকা বন্ধ করবে তুমি। হ্যাঁ, তুমি জামা কাপড় পরেছো তো, সাদা 3 পিসের ভেতর যে লাল আছে সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি? বৃষ্টিতে ভিজে তো শরীরে জামা কাপড় একেবারে লেপ্টে আছে।
তাই তোমার লাল সাদা স্পষ্টই বোঝা যাচ্ছে। আর কোনো প্রশ্ন? আয়মানের কথা শেষ হতেই লজ্জায় মনে হচ্ছে, হে মাটি তুমি ফাঁক হও তো আমি পাতালে চলে যাই। ভাবা যায় এতটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমাকে। এখন মনে হচ্ছে কোন দুঃখে বৃষ্টিতে ভিজতে গেলাম। আর আমারই বা কি তো, সেই বৃষ্টি তো হুড়মুড়িয়ে চলে আসলো। এবার বেশ ভালোভাবেই বুঝছি আয়মান কেন ওই লোকগুলোকে দেখে আমাকে ওভাবে ধরেছিলেন। লজ্জাবতীলতা না হয়ে লজ্জা নিবারণ করে এই প্যাকেটটা হাতে নাও। ওই দোকান থেকে কষ্টে একটা বোরখা আর হিজাব এনেছি তোমার জন্য। ওনার কথা শেষ হতে না দিয়ে আমি পাল্টা কথা বললাম, আমাকে বলে যেতেই পারতেন। আমি তো আপনার জন্য চিন্তা করছিলাম নাকি বলুন? অত চিন্তা করতে হবে না। আমার উল্টো দিক ফিরে বোরখাটা পরে নাও, বৃষ্টি কমে আসছে, বাড়িতে যেতে হবে। ওনার কথা মতন বোরখাটা পরে নিলাম, হিজাবটাও পরে নিলাম বেশ বড় করে। কাপড়গুলো ভেজা কিন্তু বোরখাটা ভারী হওয়ায় তেমন একটা বোঝা যাচ্ছে না, তার উপর হিজাব তো পরেছি। এবার হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্য। কিছু দূরে গিয়ে অটোতে উঠলাম। আমি শুকনো জামা পরেছি কিন্তু আয়মান সেই ভেজা শার্ট আর প্যান্ট পরেই ছিল, যার দরুন বেচারা সন্ধ্যা থেকে রুমে এসে ঠান্ডায় হাঁচি দিচ্ছে বারবার। রাত্রে খাবার খেয়েই উনি রুমে এসে শুয়ে পড়েছেন তড়িঘড়ি করে, বোধহয় শরীরটা ভালো যাচ্ছে না। দোস্ত আমি ওনাকে ঘুরতে নিয়ে গেছিলাম, কিন্তু এখন এগুলো ভাবলে চলবে না, ওনার খেয়াল রাখতে হবে। ওষুধগুলো খেয়ে নিন, আশা করি আপনার ঠান্ডাটা একটু কমবে। আচ্ছা দানহামেরা তো তোমার নিজের আপন ছোট বোন, ওর নির্জনের সঙ্গে সম্পর্ক ছিল 3 বছর, আর তুমি কিচ্ছু টের পাওনি একবারও। টের পাইনি বললে ভুল হবে। ও বলেছিল সঠিক সময় আসলে বলবে, কিন্তু ও যে এরকম একটা কাণ্ড করবে কে জানতো বলুন? ওর কাণ্ডের ফলেই আমরা আজ এখানে। নিয়তির খেলা দেখলে। যে তুমি আমাকে চাইতে না, আমাকে দেখে বিরক্ত হতে, দূরে দূরে থাকতে, সে আমার সঙ্গেই এখন তোমাকে থাকতে হবে, তাও কিনা সারা জীবন যদি তুমি চাও। হ্যাঁ আমি চাই থাকতে। বিয়েটা ছেড়ে খেলা নয় যে খেলা খেলবো। পবিত্র বন্ধনে যখন আবদ্ধ হয়েছি তখন সেটার মর্যাদা আমি রাখবো। আয়মানের দৃষ্টি তুখর হলো। তার অবচেতন মন কেবল একই প্রশ্ন বেজে চলেছে, তাদের অতীত কি সুখে থাকতে দিবে আদৌ কাউকে? নাকি অতীতের ছাপ বর্তমানেও পড়বে? ভাবতে লাগলো সেই কালো অতীত যেখানে তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছিল। বিষণ্ণতার মেলা বসেছে আজ আয়মানের মনে, শান্ত পরিবেশেও যেন তার মনটা অশান্তিতে ভরে উঠেছে, কারণটা হলো তাই। মানুষের অবচেতন মন কখন ভালো খারাপ থাকে তা বোঝা বড়ই দেয়। মনকে স্থিতিশীল করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আয়মান। ভাগ্য হয় তার এই যাত্রায় সহায় ছিল না, যার দরুন পথিমধ্যেই গাড়ি খারাপ হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে সেই গাড়ির সঙ্গেই হেলান দিয়ে দাঁড়িয়ে এক মনে ফোনে স্ক্রুল করে যাচ্ছে। কর্ণকুহুরে কোনো রমণীর হাসির শব্দ পৌঁছাতেই মাথা তুলে তাকালো সেই শেডের দিকে। মেয়েটির পরনে লাল রঙের থ্রিপিস, মাথায় একটুখানি ঘুমটা দেওয়া। প্রকৃতির স্নিগ্ধ বাতাসে সেই ওনার ও মাথা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে বারংবার। মেয়েটি নিজের হাত দিয়ে সযত্নে আবারও ওনাটুকু মাথায় টেনে দিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে আয়মানের পাশ দিয়ে চলে যায়। সেই মেয়েটির মুখের হাসি দেখে আয়মানের ব্যর্থিত মনেও যে কখন হাসির রেখা ফুটেছে তা সে নিজেই বুঝতে পারল না। মেয়েটি হাতে বইপত্র ছিল পাশেই কলেজ, আয়মানের বুঝতে বাকি রইল না মেয়েটি কলেজে পড়ে। নিজের মনের মধ্যে থাকা মন খারাপ নিমিষেই ভ্যানিশ হয়ে গিয়ে দৃষ্টিতে সেই মেয়েটিকে স্থাপিত করে সোজা হাঁটা ধরল ফুরফুরে মেজাজে। তারপর থেকে প্রতিদিন সেই কলেজের সামনে দাঁড়িয়ে সেই মেয়েটিকে দেখা যেন নিত্যদিনের এক কাজের মধ্যে পড়ে গেছিল আয়মানের। কিছুক্ষণ যাবৎ অপেক্ষা করার পর যখন সেই মেয়েটির চেহারা ভেসে উঠত সামনে, তখন আয়মানের মুখেও হাসি ফুটত। এমন করতে করতে প্রায় সপ্তাহ খানিক চলতে লাগলো। আয়মান দাঁড়িয়েও থাকতো এরকম জায়গায়, সে মেয়েটিকে দেখবে কিন্তু মেয়েটি যেন তাকে চোখে না পড়ে। সপ্তাহ খানেক পর একদিন সেই মেয়েটি কলেজে এসেছিল তার বান্ধবীকে ছাড়া। বাড়ি ফেরার পথে অডেল বৃষ্টি শুরু হলো। তৎক্ষণাৎ গাড়ি থেকে একটি ছাতা নামিয়ে এনে মেয়েটির মাথার উপর ধরে। এই ছাতাটা নিন ম্যাডাম, বৃষ্টিতে তো ভিজে যাবেন। আমি আপনাকে চিনি না, অথচ আপনার থেকে ছাতা কেন নিতে যাব বলুন? অপরিচিত থেকেই চেনা হয়ে যাবেন যদি পরিচিত হবার ইচ্ছে থাকে তো। এখন এই ছাতাটা নিবেন নাকি বৃষ্টিতে ভিজে চুপচুপে হবেন, তারপর বাড়িতে যাবেন কি করে? সেই মেয়েটি কিছুক্ষণ ভাবল। তখনও আয়মান মেয়েটির মাথার নিচে ছাতা ধরে রেখেছে। এই কলেজ রাস্তায় এখন বহু স্টুডেন্ট আছে, এখানে বৃষ্টিতে ভিজে একেবারে চুপচুপে হবার চেয়ে ছাতাটা নিয়ে নেওয়াই ঠিক মনে হলো সেই মেয়েটির কাছে। মেয়েটি ছাতা নিয়ে চলে যাচ্ছে, আয়মান দোকানের ছায়ায় দাঁড়িয়ে আছে। মেয়েটি পিছন ফিরে আয়মানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এই ছাতার মালিককে কিভাবে খুঁজে পাবো ছাতা দিতে? সে তোমার চারপাশেই থাকবে, তুমি কেবল খুঁজে নিও তোমার দু চোখ ঘুরিয়ে। মেয়েটি চলে গেল সেই জায়গা থেকে।
পরের দিন আবার কলেজে আসার সময় সেই ছাতাটি নিয়ে আসে, সঙ্গে সেই ছাতার মালিককেও দেখতে পায়। এভাবেই প্রতিদিন সেই ছাতার মালিকের সঙ্গে তার দেখা হতো। মেয়েটি বুঝতে পারতো আয়মান হয়তো তাকে পছন্দ করে, কিন্তু আয়মানের জায়গায় অন্য কোনো ছেলে হলে নির্ঘাত এতদিনে ভালোবাসি বলতে বলতে কানের পোকা নড়িয়ে দিত। কিন্তু আয়মান সেটা করেনি, বিধায় হয়তো একটু একটু ভালো লাগা জন্ম নিয়েছে সেই মেয়েটির প্রতি। সেই মেয়েটি তানহা। তানহা তখন সবে সবে কলেজে উঠেছিল, আর সেই কলেজের রোডেই আয়মানের প্রথম দেখা। এভাবেই প্রতিদিন আয়মান একটুখানি তাকিয়ে দেখতো তানহাকে। দু চোখে চোখাচোখি হতো, ঠোঁটের কোণে ফুটে উঠত মুচকি হাসি। এরকম করে আস্তে আস্তে একদিন আয়মানের সঙ্গে তানহার বন্ধুত্ব হয়ে ওঠে। মাঝে মাঝে একটু আধটু কথা হতো আয়মান আর তানহার মধ্যেখানে। তানহার কাছে সেটা বন্ধুত্ব থাকলেও আয়মানের দিক থেকে সেটা বন্ধুত্বের সম্পর্ক ছিল না। আয়মানের চাচাতো ভাইও সেম কলেজেই পড়াশোনা করতো বলে ভুল হবে, বেচারা মাধ্যমিকে দুবার ফেল করে তবেই কলেজের মুখ দেখেছিল। পড়ালেখায় টান ছিল না, তবুও বাবা মা চেয়েছিলেন উচ্চ মাধ্যমিক অবধি পড়ুক। সেই চাচাতো ভাইয়ের সঙ্গেও কলেজে যেত দরকারে, সেই সূত্র ধরেই তানহার সঙ্গে আয়মানের বন্ধুত্বটা জমে ওঠে। কলেজে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের উপলক্ষে তানহা সেদিন শাড়ি আর হিজাব পরে কলেজে এসেছিল। পুরো 6 মাস তানহাকে আড়াল থেকে দেখে আয়মান সিদ্ধান্ত নেয় আজকেই মনের অব্যক্ত অনুভূতি তানহার সামনে তুলে ধরবে। পরিবারেও বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। আয়মান কাজের অজুহাত দিয়ে এসেছে এতদিন, কিন্তু এখন আর অজুহাত নয়, সে সত্যিই পেয়ে গেছে তার ভালোবাসা, যার সঙ্গে সে সারা জীবন থাকতে চায়। আজকেই সবটা খুলে বলবে আয়মান তানহাকে। সেই মতনই নিজেকে প্রস্তুত করে আসে কলেজে আয়মান। নিচে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোথাও দেখতে পায় না তানহাকে। আরো অপেক্ষা করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই আয়মানের চাচাতো ভাই ফোন করে বলে উপরে ফাঁকা ক্লাসরুমটায় যেতে, সে ওখানে আছে তার দরকার ভীষণ। আয়মান যায় সেই ফাঁকা ক্লাসরুমে, কিন্তু তার ভাইকে কোথাও দেখতে পায় না। সে রুমের ভেতরই অপেক্ষা করতে থাক। বসে না থেকে আরো একবার প্রস্তুতি নিয়ে ফেলা ঠিক কিভাবে বললে তানহা মানা করতে পারবে না। ওদিকে বান্ধবীদের সঙ্গে প্রচুর হই হুল্লোড় করে এক পর্যায়ে মুখে রং লাগাতে তানহার হিজাবটা প্রায় খুলে আসছিল। তখনই সে হিজাব ঠিক করার জন্য ওয়াশরুমে যায়। সেখানে কয়েকটা ছেলেকে দেখে তড়িঘড়ি করে ক্লাসে যাওয়ার সময় পায়ে চড় খায়, যার ফলে তানহার শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে যায়। উপায়ন্তর না দেখে তানহা নিজের ক্লাসে যাওয়ার আগে ফাঁকা ক্লাসরুমটায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই রুমেই ছিল আয়মান। তানহা জলদি করে দরজা বন্ধ করার ফলে আয়মানকে দেখতে পায়নি। দরজা বন্ধ করার শব্দে আয়মান ঘুরে তাকাতেই তানহাকে দেখতে পায়। এলোমেলো শাড়ির কুচি আর হিজাব পরা অবস্থায় তানহাকে দেখে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে কতক্ষণ নিজের পেশির দিকে। ওদিকে তানহা আয়মানকে দেখে বেশ ভড়কে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনের মধ্যে উকি দিচ্ছে যদি কিছু খারাপ হয়। সেই ভাবনার প্রয়াস ঘটিয়ে তানহা দরজা খোলার সময় আয়মান তানহার হাত ধরে বসল। এতে তানহার ভয় বেড়ে দ্বিগুণ হলো। ভয় পেও না প্লিজ, আমার কথাটি শুনো একটিবার। আমি কিছু শুনবো না, পরে শুনবো, এখন যেতে হবে। তানহা অনেক হয়েছে, লুকোচুরি আর নয়। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই 6 মাস আমি এমনি এমনি তোমাদের কলেজের পাশে দাঁড়াতাম না। শুধু তোমাকে একটি পলক দেখার জন্যই আমি দাঁড়িয়ে থাকতাম। তোমাকে দেখে মনের কোণে হাসি ফুটতো, সকল মন খারাপ নিমিষেই দূর হতো। এতদিন একটু একটু করে তোমার প্রতি জন্মানো অনুভূতির গুলোর নাম শুধু একটাই, ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি তানহা। তুমি আমার প্রেয়সী, সারা জীবনের সঙ্গী। কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। তুমি কি আমাকে ভালোবাসো? আপনার উত্তর আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে যেতে দিন, হাতটা ছেড়ে দিন প্লিজ। আয়মান বুঝতে পারে তানহা ভয় পাচ্ছে। সে তানহাকে চলে যেতে বলে হাত ছেড়ে দেয় তানহার। দরজা খুলতেই দেখে বাহির থেকে বন্ধ করা দরজা। তানহা ঘাবড়ে যায়, হঠাৎ করে কে বন্ধ করলো দরজা। এখন এই বদ্ধ রুমের ভেতর শুধু আয়মান আর তানহা। ভয় আরো বেড়ে যাচ্ছে ক্রমশ। তানহা চিৎকার করতে লাগলো দরজা খুলে দেবার জন্য। ওদিকে এক টিচার খুঁজছে তানহাকে, তার এক স্টুডেন্টকে নোটস দেবার জন্য, যেটা সে তানহাকে দিয়েছিল সেই স্টুডেন্টকে দেবার জন্য। তানহা বলেছিল আজকে দিয়ে দিবি, কিন্তু না দেওয়ার কারণে সেই টিচার খুঁজছে তানহাকে। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজে না পেয়ে তানহার ক্লাসমেটদের নিয়ে সেই ফাঁকা বদ্ধ রুমের কাছে যেতেই সবাই শুনতে পায় তানহার চিৎকার, আমাকে সাহায্য করুন, কেউ আছো থাকলে দরজাটা খুলে দাও। আমি আটকা পড়েছি, আমাকে সাহায্য করো, আমার খুব ভয় করছে এখানে। আয়মান নীরব দর্শকের মতন চেয়ে আছে তানহার পানে। সেও বুঝে উঠতে পারছে দরজাটা বন্ধ করলো কে। ইতিমধ্যে সবাই এসে পৌঁছেছে সেই রুমে তানহার চিৎকার শুনে।
তামান্না এসে দরজা খুলতেই তানহা তামান্নাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপস্থিত সবার তানহার এলোমেলো অবস্থা আর কান্না, তার উপর বদ্ধ রুমের ভেতর আয়মানকে দেখে তাদের মনে ধারণা করে নেয় কি হয়েছে। এই ছেলেটি কি তোমার সঙ্গে উল্টেপাল্টে কাজ করার চেষ্টা করেছিল তানহা? তুমি এমন অগোছালো কেন? কি হয়েছে আমাদের খুলে বলো। নিশ্চয়ই কিছু খারাপ করেছে না তোমার সঙ্গে এই ছেলেটা? এই ছেলে তুমি কেমন চরিত্রহীন নম্বর ছেড়ে বদ্ধ রুমে একটা মেয়ের সুযোগ নিচ্ছ? পরিবারের কোনো শিক্ষা নেই তোমার? স্যার আপনারা ভুল বুঝছেন, আমি তো শুধু তানহা। স্যার একে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা মজা বুঝিয়ে দিচ্ছি। কয়েকটা উশৃঙ্খল ছেলেরা মিলে আয়মানকে মারধর করে। ভাগ্যবশত আমায়নের চাচাতো ভাই রাজীব অতি কষ্টে সেখান থেকে আয়মানকে ছাড়িয়ে আনে। এর ভিতর তানহা যখন সবাইকে বলছে আয়মানের কোনো দোষ নেই, ওকে যেন ছেড়ে দেয়, তখনই সবাই তানহাকে নিয়ে কানাঘুষা করা শুরু করে দেয়। এই তো তানহা বলছে ওর কোনো দোষ নেই, এখানে কি সব গোলাপ ফুল পড়ে রয়েছে? যদি ছেলেটা সুযোগ নিত তাহলে এসব নিশ্চয়ই আনতো না। এগুলো আগে থেকে সব সাজানো, নতুবা এসব কোত্থেকে আসল? ছেলেটার উপর সব দোষ চাপিয়ে দিয়ে এখন তানহা ভালো মানুষ সাজছে, আবার ছেলেটাকে বাঁচিয়েও নিল কি সুন্দর করে। তানহা প্রাণ বোঝানোর চেষ্টা করলো সে এসব কিচ্ছু করেনি। স্যার বিশ্বাস করুন, এসব কিচ্ছু করিনি। আমি তো জাস্ট আমার হিজাবটা ঠিক করার জন্য রুমে ঢুকেছিলাম, আর তখনই উনাকে দেখতে পাই আর উনি আমাকে কি সব ভালোবাসি বলছিল। আমি জানি না উনি কেন এসেছেন এখানে, তোমার থেকে অন্তত এটা আশা করিনি তানহা। ভালোবাসি বলছিল, ফুল দিয়েছে, আবার দরজা বন্ধ করে রেখেছিলে ধরা খাবার পর, এখন বলছো তুমি কেন জানো না? কথাগুলো তো একটু সাজিয়ে বলো। তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি কলঙ্কেই করে যে। শুধু টিচার নয়, আরো অনেক স্টুডেন্ট সহ সেদিন তানহাকে অপমান, কটু কথা সব বলতে থাকে। তানহা এসব কিছু সহ্য করতে না পেরে বাড়িতে এসে বাবা মাকে কাঁদতে কাঁদতে সেদিনই সবকিছু বলে। তানহার বাবা মায়ের মেয়ের উপর পুরো আস্থা ছিল, তারা তানহাকে মানসিকভাবে বোঝায় আশেপাশে কারো কথায় কান না দিয়ে। কারণ সন্তানের বলা কথা, চোখের পানি কোনটা সত্যি মিথ্যা সেটা সব বাবা মাই বুঝতে পারে। স্টুডেন্ট সহ চারিপাশের মানুষের নানান কটু কথার ভিড়ে তানহাকে অন্যত্র পাঠিয়ে দেয় তানহার বাবা মা। আয়মান তামান্নার থেকে নম্বর নিয়ে রাত্রিবেলা ফোন করে তানহার ফোনে। আমি জানি না কি করে দরজাটা বন্ধ হলো। এখন নিশ্চয়ই তুমিও সবার মতন করে বলবে আমি সবটা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। তবুও যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী তোমার কাছে। আমি মার খেয়েছি, তাতেও কোনো আপত্তি নেই যদি তুমি পাশে থাকো। আমি সত্যিই তোমাকে বেশি ভালোবাসি তানহা। পরিস্থিতি এমনি ভালো ছিল না, তার উপর আয়মানের কথা শুনে তানহার রাগ উঠে যায়। আপনার ভালোবাসা নিয়ে আপনি থাকুন, আপনার জন্য সবটা হয়েছে। আপনি বলছেন আপনি মার খেয়েছেন, এটা কিছু না। এসব তো আপনার জন্যই হয়েছে। আপনার জন্য আমি চরিত্রহীন অপবাদ শুনেছি। কে বলেছিল আপনাকে কলেজে আসতে? আপনার জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়েছে সেটা আপনার ধারণাও নেই। আপনাকে আমি ভালোবাসবো তো দূর, আপনার জন্য শুধু ঘৃণায় অবশিষ্ট আছে, বুঝলেন? ঘৃণা করি আমি আপনাকে। শেষ কথা হয় আয়মানের সঙ্গে তানহার। নিজের প্রেয়সীর মুখ থেকে ভালোবাসি শোনার বদলে ঘৃণা করি, এই শব্দটা যে ঠিক কতটা কষ্টের ছিল সেটা আয়মান সেদিন বেশ ভালো করেই উপলব্ধি করেছে। তানহা বোঝেনি আয়মানের কষ্ট, আর না আয়মান দেখেছিল সেদিন তানহার অপমান। দুজনের দিক থেকেই অভিমানের এক পাহাড় তৈরি হয়। আয়মান তানহাকে ভোলার জন্য বিদেশে পাড়ি জমায়। রাসেল মানে আয়মানের চাচাতো ভাইকে সবটা আড়াল রাখতে বলে বিদেশের শক্ত মাটিতে নিজেকে শক্ত করে গড়ে তুলে আয়মান। পরিবারের সঙ্গেও ভালো করে কথা বলতো না, 2-3 মাস পর 1বার ফোন দিত। আয়মানের বাবা মা ছেলেকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। হঠাৎ করে পরিবর্তন ছেলের ভিতর, সেটা বাবা মাও মেনে নিতে পারেনি। কিন্তু কিছু করার ছিল না, আয়মান নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিল। সেদিনের পরই তানহার বাবা মা তানহাকে কয়েক মাসের জন্য বেড়াতে পাঠিয়ে দেয়। তারপর পুরো 1 বছর পর তানহা আবারও নতুন কলেজে ভর্তি হয়, নতুন উদ্যমে পড়াশোনা করার জন্য। সবটা ঠিকই ছিল, পড়াশোনার মাঝখানে নির্জনের সম্বন্ধ আসে তানহার জন্য, যা তানহার পরিবার ফেরাতে পারেনি। বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের ফেরে বিয়েটা হলো না। একমাত্র ছোট ভাইয়ের বিয়েতে আসার করুণ অনুরোধ আটকাতে পারেনি আয়মান। পরিবারের কথা ভেবে নির্জনের বিয়েতে অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কে জানতো সেই অতীত আবারও তার বর্তমানে এসে পড়বে। অতীতের কথা ভেবে ভেতর থেকে এক তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আয়মানের। মাথা থেকে অতীতের চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। যতই বাদ দিতে চেষ্টা করুক, কিন্তু আদৌ কি কোনো ঘটনা একেবারে আমাদের জীবন থেকে বাদ দেওয়া যায়?
হয়তোবা একেবারে জন্য না। অতীতের ছাপ ভবিষ্যতেও পড়ে, যেমনটা তাদের সম্পর্কটা এখনো সহজ হয়নি সেই তিক্ত অতীতের জন্য। সময়ের স্রোত বহমান, কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেছে আমি এখন আয়মানদের বাড়িতে আছি। আয়মান আর আমার সম্পর্কটা আগের থেকে একটু উন্নতি হয়েছে। উনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ওনার অফিসের জন্য বেরিয়ে যান আর আমি সংসারে কাজকর্মেই ব্যস্ত থাকি। আয়মান অফিস থেকে ফিরলে কখনো কখনো একটু আধটু গল্প করি ওনার সঙ্গে। এভাবেই দিন দিন আমাদের সম্পর্কটা আরো সহজ হয়ে যাচ্ছে। তানহা, একটু গিয়ে দেখো তো দরজা খুলে কে এসেছে। শাশুড়ি মায়ের কথায় কল্পনার ছেদ ঘটিয়ে দরজা খুলতে গেলাম। দরজার ওপারেই আমার দেবর রাসেল দাঁড়িয়ে আছে। আমি যেই ওকে ভেতরে আসতে বলবো তখনই দেখতে পেলাম ওর পিছু একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও বধূর বেশে ঘুমটা দিয়ে। আমি তৎক্ষণাৎ আমার শাশুড়ি মাকে ডাক দিলাম। আমার ডাক শুনে বাড়ির সবাই নিচে নেমে আসলো। সবাই রাসেলকে দেখে অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে। সবাই যতটা অবাক হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ অবাক আমি হয়েছি। আসলে মূল ঘটনাটা হলো রাসেল আর অন্য কাউকে নয়, আমারই বান্ধবী তামান্নাকে বিয়ে করে এনেছে। রাসেলের গায়ে বরের বেশ আর তামান্না বধূ সেজে রাসেলের পিছনে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে দুজনে বিয়ে করে এসেছে। আমার চাচি শাশুড়ি রাসেলের কাছে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। গালে জোরে সপাটে একটা চর মারলেন। চর খেয়ে রাসেল গালে হাত দিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। তামান্নাও নিশ্চুপ। পুরো বাড়ি জুড়ে পিনপিন নীরবতা বিরাজমান। তুই কি এই মেয়েটিকে বিয়ে করে এনেছিস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর সেজন্যই ওকে বিয়ে করেছি আমি। তোর এই পাগলামো ভালোবাসা বড় হয়ে গেল এখন। কই একটিবারও তো আমাদের কিছু বলি না। এত তারা কেন তোর বিয়ের জন্য? আমরা কি তোর বিয়ে দিতাম না? এবার রাসেল নিশ্চুপ। কোনো কথা নেই তার মুখে। মুখ খুলল তামান্না। রাসেলের পিছন থেকে এসে দাঁড়ালো। ওর কোনো দোষ নেই, যা করেছি আমিই করেছি। আসলে আমার বাবা নেই, আমার মায়ে আছে, তার উপর আমরা খুব গরিব। এরকম পরিবারে নিশ্চয়ই আপনাদের মতন বড়লোক ছেলেকে বিয়ে করাতেন না। ওদিকে আমার মা আমার বিয়ের জন্য অহরহ সম্বন্ধ দেখছে, আর আমিও রাসেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই বাধ্য হয়ে আমরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই, কাউকে না জানিয়ে। এতে পুরো দোষ আমারই, রাসেলের কোনো দোষ নেই। আমার চাচি শাশুড়ি মা কোনো কিছু বললেন না। ছেলের দিকে এক পলক গণিতদৃষ্টি নিক্ষেপ করে উপরে চলে গেলেন। এতদিনে এই বাড়িতে থেকে বেশ বুঝেছি চাচি আম্মা বড্ড রাগী মানুষ। তার যখন রাগ ওঠে তিনি কাউকে বেশি কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন। প্রায় এরকমটা করতে দেখেছি ওনাকে। আজকে উনি তাই করলেন, রাসেলের উপর রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেলেন। ইতিমধ্যেই চাচাও বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তিনি সবটা দেখে চাচিমার মতনই রেগে গেলেন। এই যে মেয়েটাকে বিয়ে করলি, কোনো যোগ্যতা আছে তোর? এইচএসসিও তো পাস করতে পারিসনি ঠিক মতন। দুবার ফেল করে তারপর টেনে টুনে পাস করেছিস। তোকে ব্যবসার হাল ধরতে বললাম আর তুই এই কাণ্ড করলি। তোর মতন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো, তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। চাচি যেমন রাগ করে দরজা বন্ধ করে বসে আছেন উপরে, ঠিক তেমনি ভাবে আমার চাচা শ্বশুর রাসেলের মুখের উপর দরজা বন্ধ করে দিল, ওদের ঘরে আসতে না দিয়ে। আমরা সকলে এতক্ষণ ধরে সবটা দেখছিলাম। এবার আমার শ্বশুর মশাই, যিনি এই বাড়ির কর্তা, তিনি বলে উঠল, অনেক হয়েছে তোর আর তোর বউয়ের কথা বলা। এবার আমি বলি, সবাই শুনবে ব্যাস। এখন আর বলে কোনো লাভ নেই, বিয়ে তো বিয়ে। বিয়ে নিয়ে কোনো ছেলে খেলা নয়। আর সবচেয়ে বড় কথা, ওরা একে অপরকে ভালোবাসে, এটুকুই যথেষ্ট। আমার মনে হয় ওরা একসঙ্গে সংসার করলে সুখে থাকবে। ওরা ওদের রুমে যাক। বৌমা, তুমি গিয়ে খাবারটুকু দিয়ে আসো, ওদের রুমে দুপুর হয়ে যাচ্ছে। সাদিকের দায়িত্ব সাদিকের বউকে বোঝাবার, যাতে রাসেলের বিয়েটা মেনে নেয়। ব্যাস, আমার শ্বশুরমশাই তার আদেশ শিরধার্য করে চলে গেলেন উপরে। ওনার কথা শেষ না হতেই রাসেল তামান্নাকে নিয়ে রুমে চলে গেল। আমিও গেলাম খাবার দিয়ে আসতে। রুমে গিয়ে দেখতে পেলাম রাসেল ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হবার জন্য। এই সুযোগে আমি তামান্নাকে চেপে ধরলাম। তুই রাসেলকে ভালোবাসিস, অথচ এই কথাটা আমার থেকে লুকিয়ে গেলি কি করে? সবচেয়ে বড় কথা হলো তোরা বিয়েও করে নিয়েছিস, কিন্তু আমাকে কিচ্ছু জানালি না, মানে কি এসবের? আমাকে ক্ষমা করে দে প্লিজ। তুই তো জানিসই আমার মতো মেয়েকে তোর এই পরিবার মেনে নিত না কিছুতেই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। ক্ষমা করে দে, তোকে আমাদের সম্পর্কের কথা বলিনি বলে। রাসেলই আমাকে ওয়াদা করিয়েছিল যাতে কাউকে কিচ্ছু না বলি, এবার বুঝলি। এবার অন্তত আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। তামান্নার মুখ থেকে সব সত্যিটা শোনার পর সত্যি আর ওর উপর রাগ রইল না আমার। ও
ওর সঙ্গে কিছুটা গল্প করলাম যতক্ষণ না পর্যন্ত রাসেল বেরোচ্ছিল। নেই এবার কেউ নেই, আমি যাচ্ছি। কেমন? কোনো কিছু দরকার পড়লে আমাকে বলিস, আমি থাকতে তোর আর কোনো অসুবিধা হবে না। তানহা চলে যেতেই তামান্না ঘরের দরজা আটকে দিল। আমি থাকতে তুই কোনোদিনও সুখে হবি? এটা সম্ভব? কুহু একদমই না, সেই জন্যই তো আমি চলে এসেছি। তামান্না নিজের আপন মনে হাসতে লাগলো। রাসেলকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবে বসে রইল আগের ন্যায়। আজকে আয়মানের পছন্দ অনুযায়ী সাদা রঙের শাড়ি পরেছি, মাথায় সাদা ফুলের মালা, চোখ ভর্তি কাজল, হাত ভর্তি চুড়ি, সব মিলিয়ে ওনার পছন্দ মতন সেজে ওনার জন্য অপেক্ষা করছি। উদ্দেশ্য হলো উনি আসলে ঘুরতে বেরোবো। কি ম্যাডাম, এত সেজে গুজে বসে আসো যে? আজকে ড্রেসিং টেবিলে বসেছিলাম, হঠাৎ আয়মানের গলা শুনে চমকে উঠলাম। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আজকে কেন জানি লজ্জা করছে, খুব করে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আজকে আমরা বাহিরে যাব খেতে। আমার কথায় আয়মান মাথা দুলিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম রাতের শহরে। সর্বপ্রথম রাস্তার ধারে দাঁড়ালাম কিছুক্ষণ। ওনা হাত দুটি ধরো, হাতে হাত রাখো রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর একটু ঘোরাঘুরি করে বসলাম এক জায়গায়। কি সুন্দর মুহূর্ত না এখন? শুধু তুমি আছো বলে এমনি করে যেন প্রতি মুহূর্তই একসঙ্গে কাটে আমাদের। সবই ঠিকঠাক থাকবে যদি আপনি থাকেন সারা জীবন আমার সঙ্গে। তোমার সঙ্গে থাকবো বলেই তো এতকাল অপেক্ষা করেছি, আর সৃষ্টিকর্তা সেই তোমাকেই পাইয়ে দিল আমাকে। একবার হারিয়েছি আর দ্বিতীয়বার হারাতে দিব না। কালো অতীত একেবারের জন্য বিদায় হয়েছে আমাদের জীবন থেকে। এখন শুধু সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি আর কিছু বললাম না আয়মানের কথার পৃষ্ঠে। মানুষটাকে একটু ভালোবাসা দিলেই যেন পৃথিবীর সমস্ত সুখ ওনার মুখে। তোমার হাতে এই ঘড়িটা, এটা তো আগে দেখিনি আপু, নতুন কিনলা বুঝি? মীরার আকস্মিক প্রশ্নে ভরকে ওঠে তামান্না। মনের মধ্যে সন্দেহের আলাপন জেগে ওঠে দৃঢ়ভাবে। মনের ভাবনা মনে রেখে অশ্বদয়ে হাসির রেখা ফুটিয়ে জবাব দিল, হ্যাঁ এটা তো নতুনই, এই পরশুদিন মাত্র কিনলাম মীরা। কেন বলতো? আসলে আপু ঘড়িটা আমারও খুব পছন্দ হয়েছে, তাই আর কি। ও। তামান্না নিজের ঘরের দিকে অগ্রসর হতেই মীরা মনের আনন্দে নির্জনকে ডেকে নিয়ে ঘরে চলে যায়। অবশেষে সে যা ভেবেছে সেটাই তাহলে সঠিক। এখন তাহলে উপযুক্ত প্রমাণের অপেক্ষা, তাহলে বোঝা যাবে এটা কি তার নিছক মনের সন্দেহই বটে নাকি যা ভাবছে তাই। মা তুমি একদমই চিন্তা করো না, আমি আমার উদ্দেশ্য সফল হব খুব তাড়াতাড়ি। যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এখানে এসেছি সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, কিন্তু তার আগে তুমি যা কাণ্ড করেছো একবার তোমাকে দেখতে আসছি আমি। তামান্নার রুম ক্রস করার সময় এই কথাগুলো শুনলাম একটু আগে। কই এই যে 7 দিন আগে মাত্র ওদের বিয়ে হলো। তামান্না যখন এই বাড়িতে বিয়ে করে আসলো ও তো বলেছিল ওনাকে রাসেলকে ভালোবেসে এই বাড়িতে এসেছে, তাহলে কোন উদ্দেশ্যের কথা বলছে ও? ভাবতেই অবাক লাগছে, নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে ওর কোনো উদ্দেশ্য আছে, অথচ সেটা আমি কিনা জানি না। বলার হলে নিশ্চয়ই বলতো, কিন্তু ও যখন বলেনি তখন আমাকেই সবটা জেনে নিতে হবে দেখছি। হাই স্কুল লাইফ আর কলেজ অব্দিও তামান্নাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, অথচ ওর বাসায় কোনোদিন আমাকে নিয়ে যাওয়া তো দূর, কখনো ওর মায়ের চেহারাটাও আমাকে দেখতে দেয়নি। ও এখানে বাসা ভাড়া করে থাকতো, বলতো ওর মা গ্রামে একলা থাকে। কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে না ওর মা গ্রামে একা থাকে। অথচ ও এক্ষুনি ফোনে ওর মাকে বললো আসছি, তার মানে ও আগে মিথ্যা বলেছে আমায়। শুধু তাই নয়, ওর এই বাড়িতে আসার একটা উদ্দেশ্য আছে যেটা কিনা আমরা কেউই জানি না। সত্যিটা জানার জন্য তামান্নার পিছু নিলাম। তামান্না বড় রাস্তার মোড় ছেড়ে সামনে একটু এগিয়ে গেল, সেখান থেকে অটোয় উঠলো, আমিও ওর পিছু পিছু গেলাম। তারপর কিছু দূর এগোতেই একটা বস্তির ভেতর ঢুকলো তামান্না, আমিও পিছু পিছু গেলাম। বস্তির ভেতর ঢুকলেও বস্তির ঘরগুলো থেকে 5 মিনিট দূরত্বে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে গিয়ে ঢুকলো তামান্না। আমিও মনের কৌতূহল মেটাতে সেই ভাঙাচোরা ঘরটার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা ছোট্ট জানলা আছে, সেইখানটায় গিয়ে দাঁড়ালাম ওদের কথা শোনার জন্য। তার মানে তুমি মিথ্যা বলে আমাকে এনেছো এখানে? মা তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি আমি, আর তুমি সেটার সুযোগ নিয়ে মিথ্যা বলে এখানে কেন আনলে বলতো? দেখ তামান্না, মা আমার বোঝার চেষ্টা কর। তুই যা করছিস তা অন্যায়। যা হবার তো হয়ে গেছে, তাই না বল? এখন আর এসব বলে কি কোনো লাভ হবে আদৌ? এর চেয়ে বরং তুই মন দিয়ে সংসার করে দিয়ে আমি খুশি। তুমি খুশি? হ্যাঁ। আমি কি কিছুই বুঝি না মা? ঠিক কতটা খুশি নিয়ে তুমি আমাকে মানুষ করেছো? আর কি বললে যা হয়েছে তা হয়েছেই ভুলে যাব? কখনোই না। এবার তামান্নার মা আর কিছু বললেন না, চুপ করে রইলেন।
আমি এখন ওদের কথা শুনে যাচ্ছি এই মধ্যবয়স্ক মহিলাটি তামান্নার মা তাহলে। যেটা সন্দেহ করে এসেছি সেটাই ঠিক। মানে তামান্না আমাকে মিথ্যা বলছিল ওর মা গ্রামে থাকে। জানি না আর কত কি শুনতে পাবো, ভাগ্যিস এখানে এসেছিলাম তামান্নার পিছু পিছু। দেখি আরো কি বলে। তো নিজের সুখের সংসারটা নষ্ট করে দিবি তুই? রাসেল তো ভালো ছেলে, ও যদি জানে এসব তাহলে কি হবে ভেবে দেখেছিস একবারও? তামান্নার মায়ের কথায় চমকে গেলাম। মানে এসবের ভেতরে রাসেলও জড়িয়ে আছে? নিশ্চয়ই কোনো বড় সড় প্ল্যান লুকিয়ে আছে। তামান্নাকে এমনি এমনি বললেও মিথ্যা বলবে, তাই প্রমাণ হিসাবে ভিডিও করেনি। সংসার তো দূর, ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ মা, রাসেল শুধুমাত্র আমার খেলার একটা গুটি মাত্র, বুঝেছ? ওকে না আমি কোনোদিনও ভালোবেসেছি আর না ভালোবাসবো। আমার তো শুধু উদ্দেশ্য একটাই, যারা তোমাকে আমাকে এই করুণ অবস্থা করেছে তাদের সুখ নষ্ট করা। আর দেখো অলরেডি আমি সেখানে কতটা এগিয়ে গেছি, পৌঁছে গেছি মঞ্জির ভিলায়, যেখানে মিজান সাহেবের 2 মেয়ে মীরা আর তানহা আছে। ছেড়ে দে ওদের। আর কত নিচে নামবি? কম ক্ষতি তো করিসনি ওদের 2 বোনের বল। তানহার কলেজে যে বদনাম করেছিস, মীরার উপর যে মিথ্যা তকমা লাগিয়েছিস, সেটাই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না তোকে। আর যে তোকে দূরে ঠেলে দিয়েছে, অস্বীকার করেছে, তার জন্য কিছু করিস না। এতক্ষণ ধরে সবটা চুপচাপ সহ্য করে শুনে এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। তামান্নার মায়ের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তামান্নাই সবকিছু করেছে। যাকে নিজের বোন ভেবেছি, যার সঙ্গে এত বছর রয়েছি ছায়ার মতন, আর সে কিনা আমার এত বড় ক্ষতি করলো। মানতেই পারছি না এই সব কিছুর মূলে তামান্না রয়েছে। কিন্তু মাথায় প্রশ্ন একটাই, ও কেন এরকম করলো? এই যে এতগুলা বছর আমরা যে কষ্টে রয়েছি, সেগুলোর কি কিছুই দাম নেই মা? বড় হবার আগ পর্যন্ত কত মানুষের কত কটু কথা শুনেছি, সেটা কেবল মাত্র ওই তানহা আর তানহার বাবার জন্য। এগুলো কি এত সহজে ভুলে যাব? কখনোই না। যে মানুষরা আমাকে জন্ম দিয়েছে, যে মানুষরা আমার বাবা, তাকে একবারও পর্যন্ত বাবা বলে ডাকতে পারিনি, বাবার ভালোবাসা কি তা অব্দি এখনো বুঝতে পারিনি। সেই মানুষগুলোকে ছেড়ে দিব এত সহজে না। উনি ওনার পরিবারের জন্য এত কিছু করেছে, তো ঠিক আছে, সেই পরিবারকেই সুখে থাকতে দিব না আমি। তারপর দেখো কি হয়। মনে হচ্ছে এখনই গিয়ে তামান্নাকে ধরে জিজ্ঞেস করি সবটা। কিন্তু ওর মনে নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে, যার জন্য ও এত কিছু করেছে। ভরসা হচ্ছে না ওর উপর। আমি এখানে থাকলে নির্ঘাত আমার ক্ষতি করবে। এতটা ঝুঁকি নিয়ে এখানে থাকাটা নিরাপদ বোধ করলাম না একা একা। আয়মান, কোনো প্রশ্ন করবেন না। আপনি এক্ষুনি বড় রাস্তা ছেড়ে যে বস্তিটা আছে, সেখানে একটা ভাঙা বাড়ি আছে, কোনো কথা না বলে যত দ্রুত সম্ভব চলে আসুন। তানহার এরকম ফোন কলে আয়মান স্থির থাকতে পারল না। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অফিস থেকে। মনের ভেতর একটাই প্রশ্ন, কি এমন ঘটনার সম্মুখীন হলো তানহা? বারবার বলছি যা হয়েছে ভুলে মন দিয়ে সংসার কর। যে মানুষটা আমাদের খোঁজ নেয়নি, তার জন্য এত কিছু করে লাভ নেই। কি দিয়েছেন ওই মানুষটা আমাকে? বাবার আদর তো দূরের থাক, পিতৃ পরিচয়টুকুও দেননি। উনি ওনার 2 মেয়ে তানহা আর মেয়েরাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিস। ওনার নাকি 2টো সন্তান। এদিকে আমি যে ওনার আরো একটি সন্তান হই, এটা তো উনি মানেনি না। ওনার মান সম্মান নষ্ট হয়ে যাবে সমাজে তোমার কথা জানলে, এই জন্যই তোমাকেও স্বীকৃতি দেয়নি কখনো। কত অপমান অবহেলা সহ্য করে আমাকে বড় করেছো তুমি, এই সবটা ভুলে যেতাম এত সহজে মা? এটা সম্ভব নয়। আমাদের কি দোষ বলো? উনি সর্বদা তোমাকে বলে এসেছেন ওনার 2টো মেয়ে তাদের নিয়ে সুখে থাকতে চায়, তো যে বাবা আমাকে সুখে থাকতে দেয়নি, আমাকে পরিচয়ও দেয়নি নিজের সন্তানের কারণে, সেই সন্তানকে আমি কি করে এত সহজে সুখে থাকতে দিব মা? এটা তো কখনোই হতে পারে না। তাই জানো তো, সেই কলেজে রাসেলকে দিয়ে সেদিন আয়মানকে আমি ঢাকায়, আর তানহা যে ওয়াশরুমে যেতে চাইছিল, সেখানেও লোক আমি ঠিক করাই, যাতে ও আয়মানের সঙ্গে সেই রুমে ধরা পড়ে। আর সর্বশেষে আমি ছিটকি নিয়ে দিই। সারা কলেজ মহল্লায় সবখানে তানহার নামে ছিছি পড়ে, কিন্তু ওই মিজান সাহেব উনি তো মহান। তানহা তো উনার সেই সন্তান, যার জন্য উনি আমাদের ছেড়ে দিছে, তাই সেই মহত্ব প্রমাণ করতে সে তানহাকে অন্যত্র পাঠিয়ে দেয়। এতেও তোর শান্তি হয়নি? আর কি কি করেছিস তুই? এসব কিছু আমাকে কেন বলিসনি আগে? শোনো, ভেবেছিলাম এটুকুতে হবে, কিন্তু তা না। মিজান সাহেব তার বড় মেয়ের বিয়ে ঠিক করলো ধুমধাম করে, আর আমি থাকতে সেটা কি করে হতে দিতাম মা? সেই জন্যই তো মেয়েরা যখন জেনেছিল নির্জনের সঙ্গে তানহার বিয়ে হবে, আর সে নির্জনকে ভালোবাসে, যখন এটা বলতে গেছিল আমি ওকে আটকে দিই। ওর বোনের ভয় দেখিয়ে, কারণ আমি চাইছিলাম বিয়েতে বড়সড় একটা ধামাকা হোক। আর আমার প্ল্যান মতন আমি সবটা করি। বিয়ের দিন মেয়েরাকে দিয়ে মিথ্যা নাটক করাই, যেন ও প্রথমে রাজি হচ্ছিল না। যখন তানহার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করালাম, তখন সুর সুর করে আমার কথা মেনে নিল।
মনে করেছিলাম মীরার সঙ্গে বিয়েটা ঠিক হোক কিংবা তানহার সঙ্গে বিয়েটা ভাঙুক। এই সমাজে যে একটা বিয়ে ভেঙে যাওয়া মেয়ের কি করুণ পরিস্থিতি হয় সেটা তো সবারই জানা, আর সেই করুণ পরিস্থিতিতেই ফেলতে চেয়েছিলাম ওই মিজান সাহেবকে যাতে বুঝতে পারে। কিন্তু এবারও অসফল হলাম ওই আনোয়ার সাহেবের জন্য। উনি ধেই ধেই করে ওনার বড় ছেলের বৌমা করে নিলেন তানহাকে। এত কিছু করেও যেন কিছু হচ্ছিল না মা, কিন্তু ভাগ্য বোধ হয় আমার সহায় ছিল কিছুটা, সেই জন্যই তানহা আর আয়মানকে এক করেছে। যেন ওরা এখনো নিজেদের মেনে নেয়নি সেই অতীতের জন্য, এটা আমি বুঝেছি। আর এইবার আমার সর্বশেষ পরিকল্পনা মতন আমি রাসেলকে বিয়ে করে ওই বাড়িতে ঢুকে পড়ি। মানে, তুই রাসেলকে ভালোবাসিস না? ভালোবাসা? হা, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি। জানো তো, এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আজকেই শেষ কাজটা করে দিয়ে এসেছি। ওই তানহার খাবারে বিষ মিশিয়ে এসেছি। মিজান সাহেব তার সন্তানকে হারালে বুঝবে কেমন লাগে। তামান্নার কথা শেষ হতে না হতেই সবাটে দুটো চড় পড়লো ওর গালে। আর কেউ নয়, এটা মেরেছে ওর মা। তামান্না অবাক হয়ে তাকিয়ে আছে ওর মায়ের দিকে, যে মা কখনো ওকে বকা পর্যন্তও দেয়নি, সে আজ ওকে চড় মারছে। এই দিনটা দেখার জন্যই কি সমাজের এত মানুষের এত কথা শুনে তোকে বড় করেছি। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তুই শেষমেশ বিষ। এটা কি করে করতে পারি? যা ওই বাড়িতে যা, এক্ষুনি গিয়ে বিষ ফেলে দিয়ে আয়। সে তুমি যাই বলো না কেন, যা হবার তা তো হবেই। এবার আমি আর হারবো না। ওই মিজান সাহেবকে বুঝতে হবে যে সন্তান সন্তান করে উনি আমাকে অস্বীকার করেছেন, সেই সন্তান না থাকলে কেমন লাগে। তামান্না ওর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। তামান্নাকে দেখেই আমি সরে গেলাম। তামান্না চলে গেল। আমি এখনো ঘোর কাটিয়ে উঠতে পারছি না। কলেজে আমার বদনাম, বিয়ে ভাঙা, এমনকি বিষ মেশানোর মতন কাজও করতে পারলো তামান্না, যে কিনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বোনের মতন ছিল, সেই পিঠে ছুরি বসালো। কিন্তু ওর তো পুরো দোষ নয়, এর জন্য তো দেয় আমার বাবা। তামান্না ওনার মেয়ে, আমার সৎ বোন। ওকে পরিচয় দেয়নি আমার বাবা, তাও আমার জন্য। এতগুলা ধাক্কা পরপর নিতে পারছে না। তানহা মাটিতে ধপ করে বসে রইল, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে, যেন কোনো কিছু বলার শক্তি তার মধ্যে আর অবশিষ্ট নেই। সকল শক্তি হারিয়ে সে খোলা মাঠে বসে কেঁদে চলেছে এক নাগারে। কিছুক্ষণের ভেতরই সেই জায়গায় আয়মান এসে উপস্থিত হয়। তখন ওভাবে আয়মানকে এভাবে বলার কারণ, আবার এখন তানহাকে এভাবে কাঁদতে দেখে ভড়কে যায়। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? খুলে বলো আমাকে। তানহার কান্নার বেগ যেন আয়মানকে দেখে বৃদ্ধি পেল। সে ক্রমশ কেঁদেই যাচ্ছে। একসময় আয়মানের কথা মতন ফোন থেকে ভিডিওটি বের করে আয়মানের সামনে তুলে ধরল। ভিডিও দেখা শেষ করে আয়মান তানহাকে নিয়ে বাড়িতে গেল। পথিমধ্যে তানহার মা বাবাকেও আসতে বলল। বাড়িতে রাসেল সহ সবাইকে থাকতে বলল। কিছুক্ষণের ভেতর আয়মান তানহাকে নিয়ে বাড়ির ভেতর পৌঁছালো। সবাই আয়মানের কথা মতন ড্রয়িং রুমে বসে আছে। ইতিমধ্যেই সেখানে তানহার বাবা মাও আছেন, এমনকি তামান্নাও আছে। কিরে, সবাইকে এভাবে ডাকলি কেন তুই? কিছু দেখাবার আছে সবাইকে। এই বলে আয়মান তামান্নার মাকে গাড়ি থেকে বাড়ির ভেতরে আনলেন। তামান্নার মাকে দেখে মিজান সাহেব উঠে দাঁড়ালেন। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি তামান্নার মাকে দেখে ঠিক কতটা ভয় পেয়েছে। কি হলো বাবা? ওনাকে চেনা লাগছে আপনার, তাই তো? আয়মোর প্রশ্নোত্তরে মিজান সাহেব কিছু বললেন না। তোর করে ঘেমে যাচ্ছেন উনি। মনে ভয় ঢুকে গেছে তামান্নার মাকে দেখে। তাহলে কি আজকেই সেই সত্যিটা এসে পড়বো সবার সামনে? সকলের সুবিধাতে আমি বলবো না উনিকে, তবে ভিডিওটা দেখো, তাহলে সবাই বুঝবে। ভিডিও চালানো হলো, সকলে দেখতে লাগলো ভিডিওটা। ইতিমধ্যেই আয়মানের কথা মতন পুলিশ এসে উপস্থিত হয়েছে বাড়ির ভেতর। সবাই ভিডিও দেখছে, সবার মুখেই অবাকের ছাপ লক্ষণীয়, তবে সবচেয়ে অবাক বোধ হয় মীরা, তানহার মায় হয়েছেন। লজ্জা ও ভয় সব মিলিয়ে মিজান সাহেব ঠায় দাঁড়িয়ে আছে। অবশেষে ভিডিও শেষ হলো। আয়মানের পরিবার নীরব দর্শক, কারণ ঘটনাটা মিজান সাহেবের। কিন্তু তানহার মা চুপ করে রইলেন না। তিনি মিজান সাহেবের গালে সপাটে দুটো চড় বসিয়ে দিলেন। মীরাও যেন এখন হতভম্ব হয়ে আছে। তার বাবা এরকম একটা কাজ করবে সেটা মীরার কল্পনাতীত ছিল না। তানহা এখনো সমান তালে কেঁদে যাচ্ছে। এত বড় একটা অন্যায় করেছো তুমি ওই মহিলা আর তামান্নার সঙ্গে, তাও বুক ফুলিয়ে এতদিন চলে এসেছো। মনের মধ্যে কোনো অনুশোচনা নেই তোমার? কি করে করতে পারলে এরকমটা? আমার মেয়েদের কথা একবারও ভাবলে না? তোমার জন্য এত কিছু হয়েছে, কেন করলে এরকমটা বলো? বাবা।
এই বাবা ডক্টর বলার জন্যই তামান্না এত কিছু করেছে। আমাকে জিজ্ঞেস করলে আমি সবসময় বলতাম আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবাকে। আর আজকে সেই বাবাই এরকম একটা জঘন্য কাজ করবে সেটা ভাবতেও কষ্ট হচ্ছে জানতো। শত যাই হোক তুমি তো বাবা, তাই তোমার বেশি কিছু বলবো না, কিন্তু আমার মুখ থেকে তোমার জন্য বাবা ডাক আসবে কিনা সেটা বলতে পারছি না। বোধহয় বাবা ডাকটা তুমি আর শুনতে পারবে না। শুধু তুই কেন আপু, এই লোকটা আমার মুখ থেকে ওনার জন্য বাবা ডাক কোনোদিনও শুনতে পাবে না। আমি ভুলে যাব এই লোকটা আমার বাবা, যিনি এত বড় একটা অন্যায় কাজ করেও আমাদের বাবা। সেরকম বাবাকে বাবা বলার কোনো প্রয়োজন নেই। আজকে ওনার জন্য তামান্না এতটা করেছে, আমাকে দিয়ে কুৎসিত কাজ করিয়েছে, কিন্তু কেন? এই লোকটার জন্য করেছে। এই লোকটাকে আর বাবা আমি মরে গেলেও করব না। নিজের মেয়ে স্ত্রীর মুখ থেকে এসব শুনে নীরবে অশ্রু বিসর্জন করছে মাথা নিচু করে। কিন্তু সত্যি তো সবসময় তিক্ত হয়। এতক্ষণ চুপ করেছিলেন তামান্না বেগম, এবার তিনিও মুখ খুললেন। আপনি আপনার সন্তানের জন্য আমার সন্তানকে পরিচয় দেননি যে কিনা আপনারই সন্তান ছিল। গরিব ঘরের মেয়ে ছিলাম, আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করলেন, তাও সেটা ছিল মিথ্যা বিয়ে। যদিও বাপরে সবটা জানি, কিন্তু তখন আপনি আপনার বউ বাচ্চার অজুহাত দিয়ে চলে গেছেন। আমিও মেনে নিয়েছি আমার এই নিষ্ঠুর নিয়তি। কিন্তু আমার কি দোষ ছিল বলতে পারেন? সে কেন বাবা ডাকতে পারলো না? বাবার ভালোবাসা তো দূর, বাবার পরিচয়টুকুও পেল না। দেখছেন যা করছেন তা ফিরে পেয়েছেন। এখন আপনার সন্তানেরাও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওদের দৃষ্টি শুধু ঘৃণা, তাও আপনার জন্য। আমার মেয়ে ভুল করেছে, কিন্তু তাও আপনার জন্যই। বাবা, কখনো আপনাকে বাবা বলে ডাকতে পাইনি। ছোটবেলায় যখন দেখতাম সব বন্ধুদের বাবা এসে স্কুলে দিয়ে যায়, তখন আমি ভাবতাম আমার বাবা কই। যখন বাবারা মেয়েদের নিয়ে ঘুরতে যেত আমি ভাবতাম আমার বাবা কই। যখন একসঙ্গে খেলাধুলা করতো তখনও আমি ভাবতাম আমার বাবা কই। এরকম অনেক দেখেছি আর অনেক ভেবেছি নিজের মনে মনে আমার বাবা কই। তখনও কিচ্ছু বুঝিনি জানেন। কিন্তু যখন বড় হয়েছি, একটু মায়ের কাছ থেকে সবটা জেনেছি, তখন থেকেই আপনার আর আপনার সন্তানদের জন্য মনে তীব্র ঘৃণা জন্মায়। কতভাবে যে ওদের ক্ষতি করার চেষ্টা করেছি। আমার মনে শুধু একটাই কথা বাজছে, তানহা আর মীরার জন্য আপনি আমাকে সন্তানের পরিচয় দেননি। এখন বুঝতে পারছি দোষ আমারই ছিল বাবা, সে তো আমার নয়। অযথায় মরিচিকার পেছনে ছুটেছি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে ক্ষমা করে দিবেন, নতুবা মনে মনে অভিশাপ দিয়ে যাবেন। আমাকে অ্যারেস্ট করুন। ভিডিওতে তো দেখলেনি আমি বিষ মিশিয়েছি, এত কিছু করেছি। আমার বাকি জীবনটা ওই অন্ধকারেই কাটুক। সবটা মানলাম, কিন্তু আমার দোষ কি তামান্না? তোমাকে ভালোবেসেছি তাই আমাকে তুমি তোমার কাজে ব্যবহার করে। আসলে এরকমটা না করলেও পারতে। ভালোবাসা ভালো, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা ঠিক নয়। তোমার জন্য সেই ভুল মানুষটা আমি ছিলাম, এবার সঠিক মানুষকে খুঁজে নাও। আমিও যাচ্ছি আমার পথে। দাঁড়াও, আমার জন্য এত কিছু হয়েছে না, এর খেদ সারত আমি দিব। শুধু তামান্না একটিবার আমাকে বাবা বলে ডাকবে। তামান্না কোনো কিছু না ভেবে মিজান সাহেবকে জড়িয়ে ধরলেন বাবা বলে, যেন বহু বছরের তৃষ্ণা মিটল তার বাবাকে পেয়ে। মিজান সাহেবে তামান্নাকে জড়িয়ে ধরলেন। এ তো উনারই সন্তান, পারলে ক্ষমা করে দিস আমাকে। তোদের বাবা হবার যোগ্য আমি ছিলাম না। আমার জন্য এত কষ্ট সহ্য করতে হয়েছে তোদের, তবে এখন আমি মুক্তি দিয়ে দিব তোদের। মিজান সাহেবের সিঁড়ি বেয়ে উপরে ছাদে উঠে গেলেন। বাড়ি শুদ্ধ সবাই উনার পিছু পিছু গেলেন। উনি ছাদে উঠে আগে দরজা আটকে দিলেন। সবাই চেঁচামেচি করছে, কিন্তু যা হবার তা তো হয়ে গেল। মিজান সাহেব ছাদ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলেন। সবাই দৌড়ে নিচে যায়, অ্যাম্বুলেন্সে কল করে, কারণ তখনও মিজান সাহেব বেঁচে ছিলেন। তানহা, তামান্না, মীরা সবাই হাওমাও করে কাঁদছে। মিজান সাহেব ভাঙা গলায় কথা বলেন, তামান্না তো বাবা বলে ডাকলো, এবার আমার বাকি দুটো মেয়ে যদি একবার আমাকে বাবা বলে ডাকতো শেষবারের জন্য, তাহলে হয়তো শান্তি পেতাম। পারলে ক্ষমা করে দিস। তোদের চোখে ঘৃণা দেখে বাঁচতে পারবো না আমি। তোর মাকেও বলে দিস যাতে ক্ষমা করে। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। তানহা, মীরা বাবা বলে চিৎকার করে উঠল। ততক্ষণে মিজান সাহেব দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে গেলেন। তানহার মা চুপটি করে আছে, কোনো কথা নেই। তামান্না আর তামান্নার মা নীরব দর্শক। তবে তামান্নার চোখে অশ্রু জড়জড় করছে। শেষ বেলায় তো লোকটা তাকে মেয়ে বলেছে, পেরেছে বাবা ডাকতে। পুরো পরিবেশ নিস্তব্ধতায় গ্রাস করেছে।
এভাবে কাঁদতে কাঁদতে তানহাও গান হয়ে যায়। জ্ঞান ফিরতেই দেখে মিজান সাহেবের দাফন কার্য সম্পন্ন হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে। শোকে স্তব্ধ আছে এখনো পুরো মানুষজন। ওদিকে দাফনের জন্য তামান্নাকে পুলিশ নিয়ে যায়নি, তবে এখন নিতে এসেছে। তামান্না অশ্রুজল চোখে তানহার পাশে গিয়ে দাঁড়ালো। আমি দেখেছিলাম তখন তোকে। আমি জানতাম তুই ভিডিও করছিস, তাই তোমাকে বলার আগে সবটা খুলে বলি যাতে আমার অন্যায়ের শাস্তি আমি পাই। আর চোখে তোকে যখন দেখেছি মাটিতে বসে কাঁদতে, তখন কেন জানি আমার খুব কষ্ট হচ্ছিল জানিস। মনে হচ্ছিল বারবার এই তুই তো আমাকে কম সাহায্য করিসনি। আজকে একটা মানুষের জন্য আমি তোর পিছু লেগেছি। অনুশোচনায় ভুগতে থাকি। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আমি যা করেছি তার ফল ভোগ করব আমি। তাই সবটা খুলে বলতে থাকি যাতে তুই নিজের হাতও আমাকে আমার করা অন্যায়ের জন্য শাস্তি দিস। আর হলো ঠিক তাই। তুই নিজের হাতেই আমাকে শাস্তি দিলি। এবার আমি চলে যাচ্ছি শান্তি মতন। শুধু বলবো তোদের এই বড় বাড়িটুকুতে আমার মাকে একটুখানি আশ্রয় দিস। আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আগেও তুমি ভুল করেছে আর এখনো তুমি ভুল করছো। পুলিশ তানহা নয়, আমি ডেকেছি। যাই হোক, কম কষ্ট পাইনি তোমার জন্য আমরা দুজনে। ভালোবাসতাম তবুও ঘৃণা দেখেছি তানহার চোখে শুধু তোমার জন্য, তাই তোমাকে ক্ষমা করবার মতন মহৎ গুণ আমার নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, সেটা অতীতে, তবে এখন আর নেই। যা করেছিস আমার সঙ্গে সেটা কখনোই ভুলতে পারবো না, সে যতই আমার বাবা দায় থাকুক না কেন। তবে যদি শুধরতে পারিস তবে আসিস, মেনে নিব বোন হিসাবে। তামান্না চলে যায়। তামান্নার মাও চলে যায়। তানহা আর মীরা ওদের মাকে নিজের কাছে রেখে দেয়। স্বামীর কর্মকাণ্ড আর আকস্মাৎ মৃত্যু যেন ওনাকে পাথর করে দিয়েছে। দেখতে দেখতে বেশ কদিন পার হয়ে গেছে। এখনো মিজান সাহেবের শোক থাকলেও সবাই চেষ্টা করছে নিজেকে ওখান থেকে বেরিয়ে আনার। তানহার মা ও স্বাভাবিক হয়েছে একটু একটু, সে এখন তানহার চাচাদের সঙ্গে থাকে। তামান্নার মা ও সেই বস্তিতেই থাকে। শুধু খরচাটুকু আয়মান দিয়ে দেয়। মীরা আর নির্জন আগের মতনই আছে। রাসেল এখনো অপেক্ষা করে আছে কবে তামান্না সংশোধিত হয়ে ফিরবে, কারণ তার ভালোবাসা যে সত্যি, সে সত্যিই তামান্নাকে ভালোবাসে, আর তার জন্য অপেক্ষা যতদিন করতে হয় রাসেল করবে। সবশেষে সবাই এগিয়ে গেছে, শুধু থম মেরে আছে তানহা আর আয়মানের জীবন। অফিস থেকে ফেরার পথে একটা লাল টুকটুকে শাড়ি নিয়েছে তানহার জন্য, উদ্দেশ্য সম্পর্কটা আরো একটু এগোবার। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পুরো রুমে কোথাও তানহাকে খুঁজে পেল না আয়মান। শেষে বারান্দায় চোখ পড়তেই দেখা মিলল তানহার। এক পলকে বাইরের দিকে তাকিয়ে আছে। মিজান সাহেব যাবার পর থেকেই তানহা এরম চুপচাপ। তামান্নার সত্যি মিজান সাহেবের মৃত্যু সব মিলিয়ে এখনো পুরোটা কাটিয়ে উঠতে পারেনি তানহা। আয়মান অতি যত্নে তানহার কাছে গেল। আজও এভাবে দাঁড়িয়ে থাকবে? কেন জানি মনে হচ্ছে আমি যদি সবাইকে সত্যিটা না বলতাম তাহলে হয়তো তোমার বাবা ওরম করতেন না। আপনার কোনো দোষ নেই, সত্যি লুকানো যায় না। তবে বাবা চলে গেছেন, এটা ওনার আরো একটা চরম ভুল। নিজের জীবন থেকে, তামান্নার থেকে, আমার থেকে, মীরার থেকে, মায়ের থেকে, সবার থেকে পালাতে উনি চলে গেছেন নিঃশব্দে। ভালো থাকুক উনি। বেশ, আমি ধরে নিব এতে আমি দায়ী নই যদি তুমি আমার কথা শোনো। বেশ, বলুন তাহলে কি কথা? এই শাড়িটি পরে চলো আবারও আমরা রাতের শহরটাকে দেখতে বেরিয়ে পড়ি। চলুন তাহলে। তানহা রেডি হয়ে আসলো। বরাবরের মতনই আয়মান তানহার রূপে মুগ্ধ হলো। বেরিয়ে পড়লো রাতের শহরে। হাত দুটি একসঙ্গে ধরে হেঁটে চলেছে অজানা রাস্তায়, যে রাস্তায় শুধু আয়মানই আছে। হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে রিকশায় চড়ে বসলো। তানহা সযত্নে আয়মানের কাঁধে তার ক্লান্ত মাথা এলিয়ে দিল। আয়মানও তানহার হাত দুটি নিজের মধ্যে রেখে তানহার কপালদ্বয়ে তার উষ্ঠে শীতল পরশ দিল। ভালোবাসি তোমাকে তানহা। সেবারও উত্তর দাওনি, এবার বলো। ভালোবাসি আমিও আপনাকে। সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমার শুধু আপনাকেই লাগবে। আয়মানও মুচকি হেসে তার প্রেয়সী যে একসময় অপ্রিয় প্রেয়সী ছিল সেই প্রেয়সীকে নিজের কাছে টেনে নিল। রিকশা থেকে নেমে আবারও হাঁটা ধরল তাদের নিজ গন্তব্যস্থলে। হাত দুটি দুজনের একসঙ্গে রেখে বাড়িতে গিয়ে ক্লান্ত শরীর দুটো বিছানায় এলিয়ে দিল। আয়মান আবারও তার প্রেয়সীকে তার নিজ বাহুডোরে আবদ্ধ করে নিল। এ যেন বহু প্রতীক্ষার ফল হিসাবে আজকে রাতটুকু এসেছে তাদের জীবনে। ভালো থাকুক সকল ভালোবাসা। সমাপ্ত।